FM, haunted by Airtel. শুনছেন সব সময়ের রেডিও ফুর্তি, আর ঘড়িতে সময় এখন ঠিক রাত 12টা, কিন্তু 12:59 শুরু হয়ে গিয়েছিল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অনেকজন অতিথি যারা গতদিন চট্টগ্রামে গিয়েছিলেন এবং চট্টগ্রামে ভয়েস লেকে গিয়ে যারা বিভিন্ন এক্সপেরিয়েন্স করেছিলেন তারা সবাই আজকে আমাদের স্টুডিওতে আছেন, একসঙ্গে আছেন, এবং আশা করছি আজকে জমজমাট একটা এপিসোড আপনাদেরকে উপহার দিতে পারবো এবং আশা করছি যে আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। একদম শীত কমে গেছে, তবে ঢাকার বাইরে এখনো বিভিন্ন জায়গায় শীত সেভাবে একেবারে যে চলে গেছে এমন না, কিন্তু ঢাকাতে এখন শীত একেবারেই কমে গেছে। আর একটা কমফোর্টেবল একটা ওয়েদার এবং সেই সাথে চমৎকার একটা বাতাস। বসন্তের শুরু আর কিছুদিন মাত্র বাকি। সেই সাথে চলছে ভাষা আন্দোলনের মাস, ভাষার মাস, ফেব্রুয়ারি মাস। আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং এই ভাষার জন্যই এবং স্বাধিকার মানে ভাষায় মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জনের জন্য 1952 সালে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরো অনেকে। ভূত এফএমের শুরুতেই সেই সমস্ত ভাষা সৈনিকদের প্রতি আমাদের শ্রদ্ধা। সবাইকে স্বাগত জানাই এবং সবার জন্য থাকলো অনেক অভিনন্দন। আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তার একেবারে কোনো কারণ নেই, আপনি আবারও এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনাকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, এরপরে সিলেক্ট করুন চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনার পুনরায় শুনতে ইচ্ছে করছে সেই এপিসোডটি আপনি চাইলেই কিন্তু শুনে ফেলতে পারবেন। And now listeners can get the Bhoot FM tune as their caller tune, my tune, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে। And Bhoot FM tune code is 92125 and you can activate it by sending SMS, type city space 92125 and send it to 3123. ব্যাস এই চমৎকার টিউনটি আপনার হয়ে যাবে। আমি ইদানিং দেখি যে অনেকে এই টিউনটি ব্যবহার করছেন, বিভিন্ন জায়গায় শুনতে পাই। যাই হোক, আমরা শুরুতে জানিয়ে দিই যে আমাদেরকে কিভাবে SMS করতে হবে। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তাদের জন্য ইমেল অ্যাড্রেসটিও দিয়ে দিচ্ছি, bhootfm@radiofurti.fm, which is BHOOTFM @RADIOFOORTI.FM। এবং আপনারা নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ ঘটনা পাঠাবেন এবং ঘটনার শুরুতে উল্লেখ করবেন যে এই ঘটনাটিকে আপনি কিভাবে চাচ্ছেন। আপনি চাচ্ছেন কি যে স্টুডিওতে এসে এই ঘটনাটি নিজে প্রেজেন্ট করবেন, নাকি আপনি চাচ্ছেন যে আমাদের মধ্যে কেউ মানে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। অনেকে সাউন্ড ক্লিপও পাঠাতে পারেন যদি চান। মোবাইল থেকে তখন সাউন্ড ক্লিপ মানে সাউন্ডটা রেকর্ড করে তারপরে পাঠিয়ে দেওয়া যায়। খুবই সহজ একটা বুদ্ধি এটা। যাই হোক, আমি শুরুতেই চলে যাই ঘটনায়। অনেকেই আমাদের এখানে আসতে পারেন না, অনেকে দেশের বাইরে থাকেন, বিশেষ করে তাদের তো আসা একেবারে অসম্ভব। তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন অডিও ক্লিপ পাঠান, বিভিন্ন সময় ঘটনা লিখে পাঠান, আমরা চেষ্টা করি সেগুলো পড়ে শোনানোর জন্য। তো আমি সেরকমই একটা ঘটনা দিয়ে আজকে শুরু করতে চাই। আমাকে লিখছেন, আমার নাম আনুষ্কা রহমান। আমার বাবা অনেক প্রভাবশালী একজন লোক বাংলাদেশের, কিন্তু বাবার পারমিশন না পাওয়ার জন্য আমি ফুল ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না বলে সরি। আমি ভূত এফএম এর একজন ভেরি রিসেন্ট লিসেনার অ্যান্ড আই এনজয় ইট ভেরি মাচ। যদি চোখের সামনে কিছু উড়ে যাওয়া মানে স্টাফ নিজে নিজে মুভ করা, ছায়া টাইপ কিছু দেখা, খুব বড় মাপের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, তাহলে ভাইয়া আমি বলবো আমি সারা জীবন লিখেও শেষ করতে পারবো না আমার এক্সপেরিয়েন্স। বাট ওয়ান্স আই ওয়াজ আ নর্মাল কিড জাস্ট লাইক আদার্স। আমার বাবা একজন বড় মাপের বিজনেসম্যান হওয়ার কারণে আমার বাবার অনেক শত্রুও ছিল। আমি বাবা মার একমাত্র মেয়ে, সো আমাকে তারা অনেক আদর করেন, আগলে রাখেন। আমার জীবনে প্যারানর্মাল ঘটনার শুরু এভাবে যে আমি তখন ক্লাস 2 এর স্টুডেন্ট। স্কুলে একদিন পৌঁছানোর পর, গাড়ি থেকে নামার পর আমি গেটের দিকে যেতে থাকি। একজন স্ট্রেঞ্জার খুব ফ্রেন্ডলি টাইপের আমাকে ডাকে এবং আমি তার কাছে যাই। উনি আমাকে বলেন, তোমার নাম কি আম্মু? আমি আমার নাম বলি।
সে বলে তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। আমি মন্ত্রমুগ্ধের মতো বলি ওকে। সে আমাকে তার পিছু পিছু নিয়ে যেতে থাকে। এরপর আমার আর কিছু মনে নেই, আমার সেন্স ছিল না। পরে আমাকে খুঁজে পাওয়া যায় স্কুল বিল্ডিং এর পেছনে সেন্সলেস অবস্থায়। আমার বাবা আমাকে খুঁজতে হুলস্থুল করে ফেলে এবং আমাকে পাওয়ার পর বলে কি হয়েছিল। আমি কিছু বলতে পারি না। আমি লক্ষ্য করি যে আমার বাম হাতে কিছু একটা কাটা দাগের মতো, অনেকটা মানুষের মুখ অ্যাবস্ট্রাক্ট ভাবে উল্টা করে আঁকা। কোনো একটা জিনিস দিয়ে স্কিনের ওপরে, কোনো একটা পয়েন্ট জিনিস দিয়ে স্কিনের ওপরে টানলে যেমন দাগ হয় ঠিক সেরকম। আমি তখনও বুঝিনি যে আমার লাইফে অনেকটা অন্যরকম হয়ে যাবে। ফার্স্ট থিং যেটা আমি নোটিস করি তা হলো যে প্রায় 20-25 দিন পর আমাদের বাসা বাড়িধারায়। আমি ছোটবেলা থেকে অত্যন্ত একাই বড় হয়েছি। ইভেন আমার কোনো ফ্রেন্ডও ছিল না। ফ্রেন্ড বলতে হাজার হাজার পুতুল ছিল আমার রুমে। সো ভয় পাওয়া বা প্যারানর্মাল ব্যাপার স্যাপার কাকে বলে আমি জানতাম না। আমার রুমটা অনেক বড়। রুমের লেফট সাইডে আমার ডল কর্নার। আমি একদিন ঘুমানোর আগে নোটিস করি যে আমার ডল কর্নারের দিকে একটা জমাট বাঁধা অন্ধকারের মতো। আমি উঠে পড়ি বেড থেকে জাস্ট চেক করতে। কাছে যাই, গিয়ে দেখি যে কিছুই না, জাস্ট একটু জমাট বাঁধা অন্ধকার। বাট ওই জায়গাটা আমি ফিল করেছিলাম খুবই ঠান্ডা। আমার বেডে চলে যাই আমি, এবং এই ঘটনাটি সবাই কিভাবে নিবে জানি না। আমি খুব সিম্পলি নিলাম, কারণ রাসেল ভাই আমি সত্যি ভয় বা প্যারানর্মাল ব্যাপার স্যাপার কাকে বলে তার সাথে একেবারেই পরিচিত ছিলাম না। এরপর থেকে যা হলো, ডেইলি ওই জিনিসটা আমি দেখতে পেতাম, এবং এটা কিছুটা অনেকটা লম্বা একটা ম্যানলি শেপ নিতে শুরু করলো। মাঝে মাঝে আমি কর্নারে যেতাম, বলতাম তুমি কে, তুমি আমার নতুন ফ্রেন্ড, এই টাইপের অদ্ভুত কথাবার্তা। এদিকে দিন দিন ওটা শেপগুলো চেঞ্জ করতে থাকে, আর এটি আমার আরো কাছে আসতে থাকে। আমি ওকে কাছে গেলেই প্রচন্ড ঠান্ডা ফিল করতাম, এবং আমার ফাঙ্গাস টাইপের একটা স্মেল আমি পেতাম। একদিন 3টার দিকে ঘুম ভেঙে যায়, আর আমি দেখি যে জিনিসটা একেবারে আমার বেডের কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি ফর দ্য ফার্স্ট টাইম ওটা দেখতে পাই। জিনিসটা খুবই বিভৎস ছিল, জাস্ট লাইক একটা মানুষ যে কোনো বস্তার ভেতরে যাকে ফেলে মাটি চাপা দিয়ে রাখা হয়, যেমন কিছুটা সেরকম। হাত পা এর জায়গায় ছিল মানে গাছের ডালপালা, এরকম টাইপের কিছু একটা। সেটা এত বিভৎস ছিল যে আমি লিখে বোঝাতে পারবো না ভাইয়া। ওটা থেকে বিভৎস পচা একটা কাঠের মতো একটা ফাঙ্গাস ধরা গন্ধ আমি পাচ্ছিলাম। ওটা চিৎকার করে বলল, আই ডোন্ট লাইক ইউ, তুমি চলে যাও। এটা বলে আমি বালিশের কাছে থেকে, আচ্ছা এটা উনি বলছেন, এটা বলে আমি বালিশের কাছ থেকে রিমোট ছুঁড়ে মারি, এবং রিমোটটি ওর ভেতর দিয়ে অন্য পাশে চলে যায়। তো এর উপরে আরো অনেক বড় ঘটনা ঘটে। অনেক বড় একটা ঘটনা তিনি আমাদেরকে ইমেইল করেছেন। আমি বলবো যে বাকিটুকু আপনি চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন, তো রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সো এই ছিল ঘটনাটা, এবং আপনারা চাইলেও এরকম ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের অ্যাড্রেসটা আপনাদের জানাই আছে, bhutfm@radiofurti.fm। যাই হোক, বেশ কিছু SMS-ও অলরেডি কিন্তু আমাদের কাছে চলে এসেছে। সেই SMS-ও আমি পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি সৈকত, ফেরদৌস, জাবির, শুভ, তারা ছাদে বসে বড় স্পিকারে তারা ভূত FM শুনছেন, এবং তাদের কাছে অনেক অসম লাগছে। আমাকে বিত্ত SMS করেছেন। এছাড়া আমাকে MD ইদ্রিস SMS করেছেন গাজীপুর থেকে। রহিম SMS করেছেন আমাদেরকে। সাইদুল শান নেত্রকোনা থেকে SMS করেছেন। মধু রাজশাহী থেকে SMS করেছেন। তারা প্রায় 40 জন মিলে ভূত FM শুনছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন শান্ত ময়মনসিং থেকে। আমাদেরকে SMS করেছেন ইথিকা, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে, এবং আমাদেরকে জুমাইল SMS করেছেন। SMS করেছেন তন্ময় গ্রিন রোড থেকে। নাইম SMS করেছেন। S.A. রায়হান আমাদের SMS করেছেন। রাকিব আমাদের SMS করেছেন। শরীফ SMS করেছেন। মনি, এছাড়াও মাসুদ পারভেজ, ফাহিম, শুভ, মনির, ইফতি, সাইমন, তারপরে নিনা, মিম,
তারপরে এম মারুফ রাজশাহী থেকে, আরো অনেকে SMS করেছেন। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে জানিয়ে দিই, আচ্ছা আজকে তো মানে শুরুতেই বলেছিলাম মনে হয় আজকে একটা স্পেশাল এপিসোড, সো আজকের ঘটনাগুলো অনেক স্পেশাল হবে এবং আজকে অনেক অন্য কিছু আমাদের করার কথা। তো সেরকম কিছু আমরা করতে চাই এই মুহূর্তে। আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের আজকের অতিথিরা রয়েছেন এবং একটা বড় একটা লম্বা লিস্ট দিতে পারবো আমি তাদের সবার, মানে অসংখ্য মানুষ রয়েছেন। তো মাসুম এটা আপনাদের সাথে চেষ্টা করছেন তাদের সবাইকে পরিচয় করে দেওয়ার জন্য। একে একে আমরা শুনি আপনাদের নাম এবং পরিচয়। মাসুম একটু হেল্প করবেন সবাইকে। হ্যালো রাসেল ভাই, আমি আহমেদ বাবু। ওকে, আমরা তারপরে চলে যাই। রাসেল ভাই, আমি আবরার। আচ্ছা, তারপরে হ্যালো এভরিওয়ান, আমি ফারনান। ওকে, এটা তো পরিচিত গেল, এবার অপরিচিত লিস্টের দিকে অপরিচিত শুরু হচ্ছে। হ্যালো রাসেল ভাইয়া, আমি তনয়। তনয়, আপনি কোথা থেকে এসেছেন? আপনার একটু পরিচয়টা বলবেন। আমি এসেছি সায়দাবাদ থেকে। কিভাবে আপনি আজকের এই এপিসোডে অংশ নিলেন? আমি এই এপিসোডে এসেছি এয়ারটেল বাজের মাধ্যমে। তো সেখানে একটা কোশ্চেন এয়ারটেল বাজের ফেসবুক পেজের মাধ্যমে একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি তারপরে এখানে এসেছেন। আচ্ছা, আর কেউ আছেন এরকম এয়ারটেল বাজ থেকে এসেছেন? হ্যালো রাসেল ভাই, আমি মোহাম্মদ মাহবুব রহমান, এসএসসি করতেছি ফ্রম এসবিএস। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। ওকে, আর তারপরে? হ্যালো রাসেল ভাইয়া, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ওকে, এরপরে? হ্যালো রাসেল ভাই, আমি মিথুন, আমি এসেছি মোহাম্মদপুর থেকে। আচ্ছা। রাসেল ভাই, আমি মিঠু, এসেছি পান্থপথ থেকে। আচ্ছা, তারপরে? রাসেল ভাই, আমি তৌফিক, আমি এয়ারটেল থেকে আসছি। ওকে, আচ্ছা, তার মানে একদম আমাদের মানে এয়ারটেলের লোকজন এখানে উপস্থিত আছেন। হ্যালো রাসেল ভাই, আমি নয়ন, এসেছি ফার্মগেট থেকে। ওকে, সো আর কেউ বাকি থাকলো না? তখন হয় সবাই হয়ে গেল না? সবার মোটামুটি পরিচয় হয়ে গেল। বাকি দুজন বাকি যে দুজন অপরিচিত সেটা হচ্ছে আমি আর মাসুম, আমরা আছি আপনাদের সাথে। সো আমি আপনাদের সবাইকে একটা, আপনারা ভয়েস লেখে গিয়েছিলেন এবং মানে আমি একটু ছোট্ট করে শুনি যে সবার এক্সপিরিয়েন্স, মানে সবার কেমন লেগেছিল একটু সবাই যদি বলতেন যে আসলে মানে কি এক্সপিরিয়েন্স হলো সেই বিষয়ে পরে আসছি। আসলে কেমন লেগেছিল? ওভারঅল সবকিছু ভালো ছিল তো? ঠিকঠাক ছিল সবকিছু? একসাথে বলি আমরা নাকি? হ্যাঁ, একসাথে বলেন। সবার কেমন লাগছে? একটু মাসুম ভাই একটু গেইন বাড়িয়ে দিয়ে। হ্যাঁ, সবাই একসাথে বলেন। ভয়ঙ্কর ভালো লেগেছে সবাই। যাই হোক, মানে ভালো লেগেছে এবং ভয়ঙ্কর ভালো লেগেছে, এই ব্যাপারটাই সবার। তো আমি ওইখানে আপনাদেরই পরিচিত, আমাদের আরেকজন ছিলেন আউটডোর ব্রডকাস্টার সাদ, এবং বাবু ভাই ওখানে হেল্প করেছেন, অনেকের কাছ থেকে অডিও ক্লিপ নিয়েছেন। তো আমি সবাইকে একটা অডিও ক্লিপ শোনাতে চাই সেদিন কি হয়েছিল না হয়েছিল। আমরা সবাই জানি যে আমরা সবাই গিয়েছিলাম চট্টগ্রামের ফয়েস লেকে, যে লেকটা সম্পর্কে অনেক কথা শোনা যায় এবং ওই জায়গাটা বেশ হন্টেড। আমাদের চট্টগ্রামের বিভিন্ন অতিথিরাও বিভিন্ন সময় এসে বলেছেন, বিশেষ করে যারা চট্টগ্রামবাসী তাদের কাছ থেকে আমি SMS এক্সপেক্ট করব, তারা অবশ্যই আমাদের জানাবেন যে এই ঘটনা মানে আপনাদের এরকম কোনো সময় এক্সপিরিয়েন্স হয়েছে কিনা। ডেফিনেটলি সেটা আমাদেরকে জানিয়ে দেবেন SMS এর মাধ্যমে। এখন আমাদের সাথে আপনারা সরাসরি কিন্তু পার্টিসিপেট করতে পারেন। তো যাই হোক, আমি একটা ক্লিপ শোনাবো সেই দিনের ঘটনার, এবং সেই ক্লিপটা শোনার পরে আমি আবার সবার কাছে ফিরে আসবো। আমরা প্রথমেই শুনি ওইখানেই চিটাগংয়েরই একজন ভদ্রলোক, যিনি কৌশিক, তিনি মানে সেই জায়গা সম্পর্কে অর্থাৎ ফয়েস লেক সম্পর্কে কি বলেছেন। আমি কৌশিক দাস বাবু, এখন টেলিকমে জব করি, চিটাঙে থাকি, জন্ম থেকে চিটাঙে। আর ফয়েস লেক সম্বন্ধে আমার ছোটবেলা থেকে অনেক এক্সপিরিয়েন্স হয় নাই, কিন্তু মানে আমার মা বাবার কাছ থেকে শোনা যে ফয়েস লেকে যে লেকটা আছে সেটা খুবই মানে হন্টেড ধরতে গেলে। কিন্তু আপনার যে ইয়েটা আছে, ফয়েস লেকে যে লেকটা আছে, লেকের মধ্যে আপনার চুল দেখা যায়, মানে একটা মশাকণা জাতীয় চুল দেখা যায়, কিন্তু চুলটাকে ধরতেও পারে না, স্পর্শ করতে যায়, সেটা আবার মতো সন্ধ্যার টাইমে বেশিরভাগ দেখা যায়। আর এইখানে যদি কেউ গোসল করতে নামে, হয়তো বা গোসল করতে নামছে, কিছু করতে নামছে, কিন্তু মানে মাঝে মধ্যে মানে হিডেন হয়ে যায়, কিন্তু 2-3 দিন পরে লাশটা ভেসে উঠে, কিন্তু ডুবুরিরা নামলে এটা পাইনি, যেটা আমার শোনার কথা। এছাড়া আপনার এখানে ঘের করার কথা ছিল এটা লেকটাকে, কিন্তু মাছ চাষ করতে পারে না, কারণ এটা পানিও কমাইতে পারে না, কিছু বাড়াইতেও পারে না, এটা লেভেলই থাকে। আর আপনার এখানে অনেক বড় বড় মাছ আছে, কিন্তু এগুলা
ধরা যায় না। জেলেরা অনেকবার চেষ্টা করছে জাল দিয়ে, কিন্তু জেলেরাও ধরতে পারে না, জেলেরাও মানে ফেল করছে এটাতে। আর আপনার মাঝে মধ্যে বসি দিলে দেখা যায় বসি টোপ গিলছে, টানতেছে, কিন্তু টান দিয়ে তোলার পর দেখা যায় কিছু নেই। এটা কিন্তু হওয়ার কথা না, কারণ একটা বসি যখন মাছ দিবে সেটা অবশ্যই ধরবে। সেজন্য আসলে 100 বলতে আসলে এটা সেটা না। আর এখানে বেসিক্যালি একজন সিকিউরিটি ইনচার্জ যিনি এখানে অনেকদিন ধরে আছেন, তারই শোনা কথা যে ওর রুমে যাওয়ার পর রাত 2:30-3টার দিকে, আমি জায়গাটার নাম স্পেশালি বলবো না, কিন্তু এখানে যাওয়ার পর কিন্তু ও যখন ওর রুমে গেছে, ওর একটা শেডোতে দেখছে একটা লোক অথবা কোন একটা ছায়া কিছু একটা খাচ্ছে, কিন্তু এত রাতে কিন্তু এখানে মানুষও থাকে না, কিছু থাকে না। কিন্তু ও রুম থেকে এটা কি দেখলো, কারণ এখানে পাহাড়ের দিনের বেলায় সব মানুষ থাকে, কিন্তু রাতের বেলা তো 2টা-2:30 দিকে মানুষ আসা সম্ভব না। অতএব এখানে কিছু 100 কিছু হতে পারে, আগে হয়েছে, কিন্তু এখন হয় কিনা সেটা আর কনফার্ম না। শুনছিলাম তৌফিকের কাছে, এবং তৌফিক আজকে উপস্থিত হতে পারেননি, সেটা আমার চাইতেও ভালো যারা ছিলেন, যারা সঙ্গে ছিলেন তারা ভালো বলতে পারবেন। সেই প্রসঙ্গে আমরা আসবো। আমরা শুধু বলি যে এই যে তৌফিক যে ঘটনাটা বললেন, আপনারা সেই জায়গাটায় গিয়েছিলেন কিনা, বা মানে ওই জায়গাটা আসলে কেমন, যদি আরেকটু বর্ণনা দিয়ে বুঝিয়ে দেন, কারণ তৌফিক ওখানে থাকেন, দেখেছেন, আপনাদের কাছে ওই জায়গাটা কেমন লেগেছিল? ভাই ওর নাম কৌশিক। কৌশিক, সরি তৌফিক পেছনে বসা। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে জায়গাটা খুবই ভয়ঙ্কর। জিনিসটা আমরা যখন ওখানে যাই, আমরা যাওয়ার পর থেকে বিভিন্ন মানুষের সাথে কথা হতে থাকে, এবং ডিফারেন্ট টাইপস অফ আপনার ওইখানকার সম্পর্কে ঘটনা বা যা যা ঘটে এ ধরনের ঘটনা বলা শুরু করে। এবং চুলের ব্যাপারটা এটা স্পেসিফিকলি আমরা শুনেছি অনেকের কাছে। তারপর এই যে আমাদের কৌশিক, সেটাকে আরো মানে ইলাবোরেটলি বলে আমাদের যে কি হয় সেখানে। এবং সিন্স আবরার ভাই ওখানে ছিল, আপনার হি ওয়াজ বর্ন ইন চিটাগং, উনি এই সম্বন্ধে আরো অনেক কিছু ব্রিফ করে আমাদেরকে যে এখানে এই ব্যাপার। তারপর আমরা বোটম্যানের সাথে কথা বলি এবং কিছু গার্ডের সাথে। প্রথমে কেউ মুখ খুলতে চাচ্ছিল না, বিকজ তারা ভয় পায় যে তারা ওই জায়গায় থাকতে হবে এবং তাদের পরে যদি পাহারা দিতে হবে, সেটাই পাহারা। যেহেতু আবরার ভাই ওইখানকার স্থানীয় বলা যেতে পারে একরকম, তো আমি আবরার ভাইকে সেটা শুনতে চাই। আবরার ভাই, আপনি আসলে এই যে ঘটনা শুনলেন, হ্যাঁ, আপনি আসলে মানে কতটুকু জানেন ফয়েজ লেক সম্পর্কে, বা মানে আরো কিছু বলার আছে কিনা আপনার ফয়েজ লেক নিয়ে? ওয়েল, রাসেল ভাই, থিং ইজ দ্যাট আমি আমার জন্ম চিটাগংয়ে, বাট আফটার দ্যাট ঢাকায় চলে আসি, যদিও একটা সার্টেন এজে। বাট থিং ইজ দ্যাট ওখানকার অনেক ঘটনাই আমি শুনেছি, বাট যেটা সবচেয়ে বেশি শুনেছি সেটা হচ্ছে 71 আফটার লিবারেশন। আফটার লিবারেশনে আমার চাচার কাছ থেকে অনেক কিছু শোনা হয়েছে, আমার বাবার কাছ থেকেও শুনেছি, দাদার কাছ থেকে শুনেছি। থিং ইজ দ্যাট ওখানে ইটস আ বদ্ধভূমি অ্যাকচুয়ালি, টোটাল ফয়েজ লেকটাই। দেখা যেত যে 71-এর ওয়ারের সময় পাকিস্তান আর্মি আমাদের বাংলাদেশিদেরকে দিয়ে ওখানে হত্যা করত এবং ওখানে ফেলে দিত পানির ভিতরে। অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি রেলওয়ের জায়গা, যেহেতু রেলওয়ের জায়গা সেই কারণে এইখান দিয়ে লেক থাকার কারণে এটা আনইউটিলাইজ পড়ে আছে অনেক দিন ধরে, এখানে কিছুই করা যায়নি। এখানে অনেক মিথ জড়িত আছে। তো এই যে আপনি আপনার জানা এবং তারপরে আবারও এই টিমের সাথে গিয়ে জানা, মানে সেই দিন কি মানে ওই জায়গাটা কেমন লেগেছিল? ওয়েল, আমি যখনই গিয়েছি এটা দিনের বেলা, আর এবার গিয়েছি হচ্ছে রাতের বেলা। টোটালি ডিফারেন্ট। সবসময় যাই ওখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা সবসময় আমরা বলতে গেলে এক্সপিরিয়েন্স করে থাকি, বাট এবার টোটালি এটার সৌন্দর্য হচ্ছে অন্যরকম। ইট ওয়াজ ভেরি মানে হরিফিক আই উইল সে। আচ্ছা আচ্ছা, ফারনান তো ওখানে ছিলেন, তো ফারনান কি হয়েছিল সেদিনের মানে ঘটনাটা, এবং মানে কেমন, এই যে আমরা একটা ক্লিপ শুনলাম, এই ক্লিপ নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। মানে এই ক্লিপটা সম্পর্কে আমি যেটা বলবো যে আমি যে রুমে ছিলাম, কৌশিক আসলে আমার রুমমেট ছিল, এবং ওর কাছ থেকে আমি এই ঘটনাটা শুনেছি। আর বিশেষ করে যেটা বলবো যে আমাদের যে মানে রুম বয় যে ছিল, ওর সাথে আমি বেশ কিছু কথা বলি এই বিষয়ে। ও যেটা বলে যে হ্যাঁ, এরকম চুলের ঘটনাটা ওরা আগে থেকেই জানতো, এবং মারমেইডের যে বিষয়টা, যেটা মৎস্যকন্যা আমরা বলে থাকি, তো এরকম ওরাও মানে ছোটবেলা থেকে শুনে আসতেছে কিন্তু কখনো দেখেনি। আর স্পেশালি যেটা আমি বলবো যে আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটার ঠিক পিছনে একটা জায়গা ছিল। তো আমি যখন রাতের দিকে একবার বের হয়ে ফোনে কথা বলার জন্য, ঠিক তখনই আমি দেখি যে পিছনে একটা জায়গা এবং সেটা অনেকটা জঙ্গলের মতো। তো সেই জায়গাটাতে যখন আমি একজন গার্ড বসা ছিল, তো ওনাকে আমি যখন জিজ্ঞেস করি যে এখানে কি যাওয়া যাবে, তো উনি আমাকে বলে যে না, ওখানে আসলে যাওয়া যাবে না, ওখানে দিনের বেলায় কেউ যায় না, জায়গাটা
জঙ্গলের মতো। তো উনি আমাকে আর কিছু বলেনি এই বিষয়ে। তারপরে যখন আমি রুম বয়কে জিজ্ঞেস করি, আমাদের যে রুম বয় ছিল, তো ওনাকে যখন জিজ্ঞেস করি উনি আমাকে যেটা বলেন যে আবরার ভাই আমাদের যে ঘটনাটা শেয়ার করলেন একটু আগে, ঠিক এরকমই একটা কথা যে যখন লিবারেশন ওয়ারের সময় পাকিস্তানি সৈন্যরা যেটা করতো যে অনেকে মেরে ঠিক পানিতে ফেলে দিত, প্লাস এই পাহাড়ের বিভিন্ন জায়গায় একসাথে গর্ত করে অনেক লাশ পুঁতে রাখতো। তো এরকম কিছু ঘটনা আমি শুনি ওখান থেকে, এই ধরনের আর কি। ওকে, এই ছিল। আচ্ছা, আর কেউ কোনো কিছু শুনেছেন এই সম্পর্কে আপনাদের মধ্যে? মানে কেউ কোনো কিছু যদি বলতে চান এটা নিয়ে, তাহলে বলতে পারেন যে কেউ কোনো কিছু শুনেছেন কিনা বা জানেন নাকি কিছু। আচ্ছা, আপনি এসেছেন এয়ারটেল বাস থেকে, রাইট? আপনার নামটা আরেকবার একটু বলবেন। মিথুন থেকে। ওকে, হ্যাঁ, আমি যতটুকু শুনেছি, আমি ইভেন আপনাদের আউটডোর ব্রডকাস্ট সাদ ভাইয়া ছিল আমাদের সাথে। দেন আমরা রাতের বেলা যখন ইনভেস্টিগেট করতে বের হয়েছে, তখন 3টা 3:30, তখন আপনাদের যে পাহাড়টা, অনেকগুলো পাহাড় আছে, তো ওখানে কিছু সিকিউরিটি গার্ড আছে। ওই সিকিউরিটি গার্ডের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করার পর ওরা আমাদের যেটা বলেছে যে ওই যে মারমেডের যে ব্যাপারটা, ওইটাতে দুইটা আর কি রূপ ধরে আসে। একটা হলো একটা মহিলার রূপ ধরে আর একটা বাচ্চার রূপ ধরে। এখন মহিলার যে ব্যাপারটা, মহিলাটা যখন বিভিন্ন রূপ ধরে মানুষকে ডাকে, যদি কেউ যায় তখন তারা হার্ম করে। ইভেন আর কি যখন পানিতে নেমে যায় তখন ওই চুলের মতো যে জিনিসটা দেখা যায়, ওটাকে আর কি মানুষ মারমেড হিসাবে আর কি দেখে, ট্রিট করে মানুষ। হ্যাঁ, মানুষজন বলে ওইটাকে মারমেড বলে। ব্যাপারটা যে গত 3 বছর আগেও কিন্তু একজন মারা গেছে, বাচ্চার রূপ ধরে ডেকেছে। ওখানে যাওয়ার পরে ওনাকে আর কি বাচ্চার রূপ ধরে ডাকে কাউকে। হ্যাঁ, আর কি কান্নাকাটি করে, তখন গেলেই আর কি ওখানে। আচ্ছা, ওকে, আর কারো কোনো কিছু এখন বলার আছে এই সম্পর্কে? আর আপাতত নাই বোধ হয়। একটা জিনিস অ্যাড করতে চাই, এইমাত্র ফারনান যে জায়গাটার কথা বললো, জঙ্গলে ঘেরা, ওই জায়গায় কিন্তু আমি আর আবরার ভাই গিয়েছিলাম। হ্যাঁ, ওইটা আমরা পরে আসবো, ওইটাতে আমরা আবার পরে আসবো। আমরা দেখি যে SMS এর মাধ্যমে অনেকে আমাদের সাথে যোগাযোগ করছেন, তারা কি বলছেন। আমাদেরকে নিশা SMS করেছেন, তার SSC পরীক্ষা, তারপর তিনি ভূত FM শুনছেন, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি সিটি গেট থেকে আশিক, আচ্ছা, তার SMS-টা পড়তে পারলাম না। রিয়াজুল আমাকে SMS করেছেন শেরপুর থেকে, তারা 3জন মিলে ভূত FM শুনছেন। মালিহা আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো খুব হরিফিক। না, আজকে সবাই এক্সপেরিয়েন্স শেয়ার করছেন, এখনো ঘটনায় আসেনি আমরা আসলে। মৃদুল আমাদের SMS করেছেন মানিকগঞ্জ থেকে, আমাদেরকে সীমান্ত SMS করেছেন খিলগাঁও থেকে, আমাদেরকে জাহিদ SMS করেছেন আমাদেরকে দীপরাজ, এবং আমাদেরকে SMS, আচ্ছা, তারা সবাই মিলে স্টাডি ট্যুরে যাচ্ছেন। আকরাম ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে আরিয়ান SMS করেছেন ধানমন্ডি পৌঁছা থেকে। আজকের ভূত FM তার কাছে অনেক বেশি ভালো লাগছে। অর্চি আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি তাসনুভা, মারিয়া, রুদ্র, জেরিন, এরা সবাই মগবাজার থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে উই লাভ ইট। ওকে, আমাকে SMS করেছেন পাবেল, আচ্ছা, বরিশাল থেকে। SMS করেছেন আমাকে স্বর্ণা, এছাড়া SMS করেছেন শাকির, SMS করেছেন আমাকে তুষার, রায়হান, কপিলমুনি, আচ্ছা, ফ্রম কপিলমুনি, আচ্ছা, আমাকে এছাড়াও কুষ্টিয়ার কি যেন একটা আমি পড়তে পারলাম না। রিফাত আমাদের SMS করেছেন, আজকে তার বার্থডে, জন্মদিনের অনেক শুভেচ্ছা। তারপর নজরুল চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি অন্য প্রসঙ্গে কথা বলেছেন। আমি খুব খুশি হতাম যদি আপনি ফয়েজ লেক সম্পর্কে কথা বলতেন। উনি আসলে শো কখন হওয়া উচিত না উচিত এই সমস্ত নিয়ে কথা বলেছেন। আমাকে এছাড়াও SMS করেছেন কবির, SMS করেছেন আশফাক, SMS করেছেন আমাদেরকে তাসিন সহ আরো অনেকে। তো আমাদেরকে ছোট্ট বিরতি নিতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। SMS করার নিয়মটি বলে দেই, বিশেষ করে যারা চট্টগ্রামে আছেন এবং যারা এই সমস্ত ঘটনার সাথে সম্পৃক্ত, তাদের SMS আমি খুব বেশি এরকম এক্সপেক্ট করব। সো আপনি অবশ্যই আমাদের SMS এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপাতত চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সেই সাথে ঘড়িতে সময় রাত 12:26। আমি দেখতে পাচ্ছি আমাকে এনাম চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন ভাই ফয়েজ লেক নিয়ে আমার একটা ঘটনা আছে, আমি শেয়ার করতে পারি যদি আমাকে কল করে স্কোপ দেন। সরি, আমি খুবই সরি, সবার জন্যই এক নিয়ম। আপনাকে যেটা করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা খুবই ভালো কথা, আপনাকে ইমেল করে সেটা আমাকে জানিয়ে দিতে হবে ভূত FM@radiofurti.fm এই অ্যাড্রেসে।
নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ যদি আপনার ঘটনাটি সেই রকম হয় ডেফিনেটলি আমি আপনাকে কল করব। জাহিনুর হোসাইন আগ্রাবাদ চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং তিনি জানিয়েছেন যে ফয়েজ লেকে যখন বোটে উঠি তখন একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর মাঝি বোট ফিরিয়ে নিয়ে আসে। একবার জিজ্ঞাসা করেছিলাম, এরপরে মনে কোনো একটা ঘটনা আছে, আপনি ডিটেল ঘটনাটি একেবারে কিন্তু আপনি আমাদের ইমেল করে জানাতে পারেন। তবে এই যে কথাটা এরকম কিছু শুনেছেন কি আপনারা যে একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে ঘুরে এসে বা একটা জায়গার পরে আর যাওয়া যায় না, এরকম কোনো ঘটনা? মাঝি আমাদেরকে যেটা বলছে যে ব্যাপারটা হচ্ছে কি কিছু একটা রাউট ওরা তৈরি করে নিচ্ছে, হ্যাঁ, বলে যে এই রাউটের বাইরে আমরা যাই না। আচ্ছা, হ্যাঁ, এবং রাতের বেলা যদি যাওয়া আসা করে সেক্ষেত্রে ওরা লাইট ফেলে এবং ওই লাইটের আপনার বিকন দেখে চলাফেরা করে। তা আমি বলছিলাম যে তোমরা তো এতদিন চালাও, তোমাদের তো একটা আসে যাওয়ার কথার মধ্যে, মানে প্রফিসিয়েন্সি যাওয়া আসার। বলছে না, এটা নিষেধ আছে। কি জন্য নিষেধ আছে? নিষেধ আপনার ইসের থেকেও নিষেধ, আপনার ওটা কি বলে তাদের সিকিউরিটি সিস্টেম থেকেও নিষেধ, প্লাস ওরা যায় না এবং বেশি খুব একটা মুখ তারা খুলতে চায় না এই বিষয়ে। তো মানে লাকিলি একজনের সাথে কিছুটা কথা হয়েছিল, আই থিঙ্ক আপনার কাছে হয়তো সেটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর কারো কোনো কিছু মানে কেউ ফয়েজ লেক নিয়ে এখন কিন্তু মানে এক্সপিরিয়েন্স শেয়ার করার সময়, সুতরাং আমার মনে হয় যে একে একে সবাই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, কেউ মানে কে শুরু করবে? ফারহান শুরু করেন। তো আমি যেটা বলবো রাসেল ভাই, যে আপনি যে বললেন যে একটা রেস্ট্রিক্টেড এরিয়া পর্যন্ত যাবার কথা, ঠিক এরকম কথা আমরাও শুনেছি, কিন্তু আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে যখন তারা মানে একটা ঘাট থেকে আরেকটা ঘাটের দিকে বা কোন একটা রিসোর্টের দিকে যখন কোনো ট্রলার বা নৌকা আসতো, তো তখন তারা হঠাৎ করে দেখতো যে কোন একটা পাহাড়ের মানে একদম টপে, মানে অন্ধকার রাতেই দেখা যেত এই জিনিসটা বেশি, দেখতো যে ছোট একটা কুটিরের মতো একটা জায়গা। তো ওরা যখন ক্রস করে যেত এরকম একটা দেখতো, যখন আবার ব্যাক করতো দেখতো যে না, ওই দিনই দেখতো যে না, এই জিনিসটা একদম আর নেই। তো এরকম কিছু মিস্টেরিয়াস ঘটনা ওদের কাছ থেকে আমি শুনি, এইগুলোই তো ছিল এবং ওদের কাছ থেকে শুনতে পান আপনারা। আর কেউ কোনো কিছু শুনেছেন? আরেকটা ছোট কথা বলবো আমি রাসেল ভাই, যেটা যে অনেক সময় তারা দেখতো যে মানে হঠাৎ করে অন্ধকারে, কেননা আমরা তো এখানে এক্সপিরিয়েন্স করছি অলরেডি, মানে প্লেসটা এমন ছিল যে অন্ধকারে কারো চেহারাই দেখা যায়, এতটা অন্ধকার। তো ওনারা যখন মাঝে মাঝে এক পার থেকে আরেক পারে যেত, তো হঠাৎ করে দেখতো যে হঠাৎ করে কে জানি মাছ ধরতেছে। এরকম ঘটনা আমরা ওখানে শুনেছি, ওদের যে লোকাল যারা ছিল, কিন্তু ম্যাক্সিমামই তারা স্টোরি শেয়ার করতে মানে চায় না আসলে, কেন ওদের কিছুটা একটা ভয় থাকে কোন একটা বিষয়। আর এক্স্যাক্টলি আমরা যখন রেডিও ফুর্তি থেকে আসছি, এই জন্য ওরা আরো বেশি বিষয়টা মানে আমাদের শেয়ার করতে চায়নি। ওকে, ফাইন। আমরা তাহলে একটা ঘটনা শুনে আসি। আমাদের কাছে আরো একটা অডিও ক্লিপ রয়েছে, সেই অডিও ক্লিপে আমরা শুনে আসি, দেখা যাক যে এই ঘটনাটা আপনারাও ফেস করছেন কিনা বা এই সম্পর্কে কোনো কিছু শুনেছেন কিনা। আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড ফাইলে এবং সেই সেকেন্ড ফাইলটি মাসুম এই মুহূর্তে আপনাদের জন্য প্লে করছে, শুনুন এবং তারপরে আমরা আবার ফিরে আসছি সবার কাছে। আমার নাম মোহাম্মদ আবু জাফরুল ইসলাম। আপনি এই যে ফয়েজ লেকে কি করেন? ফয়েজ লেক কনকর্ড ম্যানেজমেন্ট ভোল্টেজ সিকিউরিটি গার্ড। আচ্ছা, কতদিন ধরে আপনি এই এলাকাতে আছেন? 82-তে আমরা এখানে আসি। 82-তে আসার পর আমরা এখানে ঘর করি। আমার বড় ভাই চাকরি করে, সরকারি চাকরি করে, আমার ছোট বোন জামাইয়ের সরকারি চাকরি করে। আচ্ছা, এখানে ফয়েজ লেক সম্পর্কে, এখানে একটা পাহাড় বা কিছু একটা এলাকা সম্পর্কে অনেক কথা মানে শোনা যায় যে কিছু জিনিস, আপনার থেকে তো একটু আগে আমি কথা বলতেছিলাম যে এরকম মানে ঘটনাটা আমাদের একটু বলেন যে কি আসলে জিনিসটা। আসলে ঘটনাটা হলো মূল বিষয়টা যে এটা হলো পাহাড় অঞ্চল, পাহাড় পর্বত। এবার এখানে বালো, জিন, ফরি এবং দেবদানব গুলো থাকতে পারে, অলিরও থাকে বিশেষভাবে। আগে তো আমরা দেখতাম ছোটকাল হইতে এখানে ছোট বাচ্চা কান্না করতো, আমাদেরকে সামনে নিয়ে যেতে, মানে সামনে গেলে আমাদেরকে একটা ক্ষতি করবে বা ওনার একটা আওতা আছে যে পাহাড় জঙ্গলে ওনার আওতার বাইরে নিতে পারলে মোটামুটি মারি ফেলবে। এই ধরনের আমরা অনেক কিছু দেখছি এবং এখানে পানিতে বলিও নেই যে ফয়েজ লেকে শেষ সীমানা, এই 1 নম্বর জিলে বলিয়ে নিছে 2বার। এখন হচ্ছে 3 বছর আগে একটা বলি নিছে ওখানে। 3 বছর আগে একজন মারা গেছে। 3 বছর আগে একজন বলি নিছে, আপনার এই 7-8 বছরের ছেলে এই ধরনের। আমরা বিশেষভাবে ছোট থেকেই মোটামুটি দেখে আসতেছি, আল্লাহ আমাদেরকে কখনো করে নেই, ক্ষতি করে নেই। তবে আমরা দেখছি, আমরা যখন সামনে আগাইতে গেছি তখন দেখছি উনি আরো পিছনে চলে যায়। এটা কি বাচ্চাকে দেখছেন না বাচ্চার সাথে অন্য কাউকে ছিল? আমি বাচ্চা দেখছি বিশেষভাবে এবং বিলাই দেখছি। বিলে দেখার পরে এরপরে সামনে যখন আমি আগে গেছি এরপরে দেখতেছি বাচ্চার কান্নাকাটি। বাচ্চা মানে খুবই সুন্দর, হ্যাঁ, খুবই রূপ ধারণ ওনার লাগে, যে ওনার গায়ে হীরা মুক্তা সোনা চাঁদি এরকম
মোটামুটি ওইভাবে যে অন্ধকারে দেখতেছি উনি আলো, দেখা যায় অন্ধকারের মধ্যে দেখা যায়। জি, অন্ধকারের ভিতরে দেখা যাচ্ছে। আর তাছাড়া আমরা তো এখানে সিকিউরিটি গার্ডে চাকরি করি, আমরা কি করবো, আমরা তো এখান থেকে সরতে পারি না, দায়িত্ব পারি না, থাকতে হবে 8 ঘন্টা যখন চাকরি করি, সেটা আর কি কথা ভাইয়া। তো মোটামুটি আমরা ছোট থেকে যেটা দেখে আসতেছি ওটা সত্যি, পাহাড় পর্বতে আপনার এগুলা আছে এবং থাকতে পারে। আচ্ছা, আর হচ্ছে এই যে বাচ্চাটা যে দেখে দেখে নেয়, এটা কোন সময় আসলে মূলত করে? এটা কি বছরের নির্দিষ্ট কোনো সময় না, যে কোনো সময় এটা মানে করে থাকে? হ্যাঁ, যে কোনো সময় হয়তো একটা কেনের টাইম আছে, যেমন আপনার দুপুরে 12টার দিকে, যেমন 4টার দিকে, আপনার আসরের আগে, 4টার দিকে আসরের আগে, যেমন আবার মাগরিবের জানের আগ সময়, যেমন আপনার রাতের 12টার পরে, এই ধরনের এই বিশেষভাবে ক্ষতিগুলো হয় আর কি। আচ্ছা, আর আপনি একবার একটু আগে বলছিলেন যে আপনি একদিন ডিউটিতে ছিলেন, আপনি এরকম আওয়াজ শুনে আগে গেছেন, কাহিনীটা আমি এখন যেখানে দাঁড়াইছি, আমাদের রোড ছিল এটা আপনার, আমি যখন এখানে দাঁড়াইছি, আমি বাসায় যাব রাত এই 7:30 সন্ধ্যা, আমরা বাসায় ঢুকে যেতাম আপনার বিশেষভাবে 4টা-5টার ভিতরে আমরা বাসায় ঢুকে যেতাম। আর নয়তো তখন আমাদেরকে আপনার শিকাল, যেমন বাঘ, সীতাবাঘ, কেঞ্জাবাঘ, বিভিন্ন আর কি, ওগুলা বাঘ কান্ডাইছে আমাদের বাসায় ঢুকতো, দরজা টানাটানি করতো। তখন কিন্তু আমি এখানে দাঁড়াইছি স্কেলের এই পাশে, এটা কিন্তু স্কেল আপনার যে এখানে দাঁড়ানোর পরে উনি যে বাচ্চা দেখতেছি এখান থেকে 200 ফিট দূরত্ব, ওখানে খুবই কান্নাকাটি করছে। এখন যেখানে গেটটা, এখান থেকে দেখছেন আপনি? আমি এখানে দাঁড়ানো, ঠিক আপনি, আমি যেখানে দাঁড়ানো ওই ওনাকে দেখতেছি, ও বাচ্চাটাকে দেখতেছি সামনে 200 ফিট দূরত্ব গেটের পাশে। তখন কিন্তু গেট হয়নি, তখন আমরা কিন্তু অনেক কিছু দেখছি। হ্যাঁ, কিন্তু এখন খুবই কম দেখি। মোটামুটি হয়তো দেখা গেছে গভীর রাতে গেলে হয়তো কোনো, আরেকবার আমি দেখেছি কি আমি উপরে ডিউটি করতেছি আপনার ঠিক রাতে 2টা, যে এমন একটা জিনিস পড়লো আমার হাতে, টর্চ লাইট। আমি পানিতে ফুটছে ঠিক আছে, লাগে যে পানিগুলো মানে যেরকম জোয়ার, যে নদীতে সাগরে যেরকম ঢেউ দেয়, ওইরকম ঢেউ দিল। ঢেউ দেওয়ার পরে তখন আমি টর্চ মারলাম, দেখি যে না, আমার টর্চের আলো আমার এখান থেকে আউট হয়, কিন্তু ওইখানে যাই পৌঁছে না। আচ্ছা, মানে আলোটা হারাই যাচ্ছে। তখন আমি ভয় পাইছি, তখন আমি নিজে নিজে একা 12টার দিকে, খুব গভীর রাত, জঙ্গলে, পাহাড়, তখন আমি মানে আমার দোয়া ইউজ করলাম। দোয়া ইউজ করার পরে আমি মোটামুটি আমার গা বন্ধ করলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, এগুলা পরে আমি আমার শরীরটা বন্ধ করি আর কি। তো মোটামুটি কথা হলো যে আগে অনেক কিছু ছিল, এখন আমরা খুবই কম দেখি। যাই হোক, আমরা শুনছিলাম একটা ইন্টারভিউ, এবং আমাদের আউটডোর ব্রডকাস্টার সাদ এই ইন্টারভিউটি সংগ্রহ করে চট্টগ্রাম থেকে। এবং আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে যারা রয়েছেন, যেমন ফাহিম, তিনি বলছেন যে আমি চট্টগ্রামে বাস করি, ফয়েজ লেক ইজ ভেরি হন্টেড, এবং তিনি বলছেন যে এই লেকের মধ্যে একটি বাচ্চা কান্না করে, এবং তিনি এটা দেখেছেন। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে ভাই, ফয়েজ লেকে ঘুরলে মাঝে মাঝে মনে হয় মানে কোনো কিছু একটা পিছু নিচ্ছে। এবং তিনি বাবু ভাই, মাসুম ভাই সহ অন্য সব গেস্টদের থ্যাঙ্কস জানিয়েছেন। তো এই সম্পর্কে এই যে এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন, সেই সম্পর্কে আপনারা কেউ কিছু বলতে চান, মানে কারো কোনো কিছু বলার আছে? হ্যাঁ, বলেন প্লিজ। রাসেল ভাই, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। তো আমরা সেখানে যাওয়ার পর আমরা অনেকের সাথে কথা বলি যে বাচ্চার যে বিষয়টা, যেটা অনেক লিসেনাররা SMS করে বলতেছেন, প্লাস সেটা হচ্ছে যে আমরা এই ব্যাপারে কিছু শুনছি যে অনেক সময় বাচ্চা রূপে এসে কাউকে দেখা দেয়, এবং সে বাচ্চাটা দেখতে খুব ইনোসেন্ট থাকে এবং সে কান্নাকাটি করতে থাকে। আচ্ছা, তো এবং তখন যে তাকে দেখে তার হয়তো ইচ্ছা করে যে তাকে একটু আদর করে দিই। তো সেই সময়টায় সে বাচ্চাটা করে কি একটু জঙ্গলের ভিতরে চলে যায়, এবং যে ভিকটিমটাকে সে অ্যাটাক করে সে হয়তো তার পিছে চলে যায়। এরকম একটা ঘটনা শুনেছি। এবং অনেক সময় সেখানে বাচ্চার বদলে একটা মহিলার মতো দেখা যায়, এবং তার গায়ে যে জামাটা থাকে সেটা খুব মানে জল করতে থাকে, মানে খুব মনে হচ্ছে যে একটু আগে যে একজন রেকর্ডেড ভার্সন যেটা আমি শুনলাম, যে খুব আলোকিত একটা ড্রেস পরে থাকে। এটা আমরা সেখানে গিয়ে অনেকের মুখ থেকে শুনতে পাই। আচ্ছা, এবং ভাইয়া, আমরা যখন বোটে থেকে পাহাড়ের উপরে ছিলাম, তখন আমরা সবাই মিলে একটা যে হোলের ব্যাপারটা যে বলছিলাম, আমরা যে হোল যেটা দেখেছি আমরা সবাই, তো হয়তোবা সেটা মানে কোনো লাইট রিফ্লেকশন হতে পারে, বাট এটা আমরা ভেবে নিয়েছি যে কোনো লাইট রিফ্লেকশন, মানে এটা ভেবে মনেকে সান্ত্বনা দিচ্ছে হয়তো বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস না।
বাট সেটা হতে পারে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, কারণ এটা আমরা সবাই লক্ষ্য করছি যে লাইট ফেলার পর প্রথমে দেখছিলাম যে হোলটার মতো ছিল, বাট সেকেন্ড টাইম যখন আমরা সেখানে লাইট ফেললাম এট দ্যাট টাইম ওটা সেখানে ছিল না। আপনার সঙ্গে কে কে ছিল ওই সময়? আমার সঙ্গে ছিল তনয় ছিল। তনয়, আমি তনয়ের কাছে একটু যাই, তনয়ের কাছে শুনি যে তনয় আপনিও কি সেই সেম জিনিসটাই এক্সপেরিয়েন্স করেছিলেন? রাসেল ভাইয়া, তো পানির মধ্যে আমরা প্রথমে দেখলাম যে কিছু একটা ভেসে রয়েছে আর কি। তো ওইটা দেখার পর আমরা ওইখানে লাইটটা ফেলার পর সেই লাইটটাকে যখন উপরের দিকে ফেলা হয় তখন দেখা যায় যে মাঝখানে একটা হোলের মতো, ঠিক বাগান ইয়ার পিছনে আর কি, গাছগুলোর মাঝখানে একটা হোলের মতো। তো এইটা দেখার পর কেউ একজন বলে যে ওইখান থেকে দেখতে, তারপরে সেকেন্ড টাইম যখন ওইখানে লাইটটা ফেলা হয় তো সেখানে আমরা কোনো হোল খুঁজে পাইনি। তো এই ছিল ঘটনা। আরেকটা ঘটনা ছিল রাসেল ভাইয়া, যখন আমরা আসলে বোটে উঠি মাত্র, আমরা কয়েকজন ছিলাম সামনের দিকে বসা। হ্যাঁ, তো আমরা যখন বোটটা ছাড়ার কিছুক্ষণ পরে দেখলাম বোটের সামনে দিয়ে একটা সাদা আলো পাস করে গেছে। তো এটা সম্পর্কে আসলে আমরা এখনো কেউ কোনো কিছু ব্যাখ্যা করতে পারিনি। আমাদের দেখেছেন আপনারা? এটা আমরা সামনের দিকে যারা বসেছিলাম, মাহবুব ছিল, সাদ ভাইয়া ছিল। আচ্ছা, মাহবুব সাথে কথা বলি। মাহবুব, আপনিও কি সেম যেভাবে বলো সেভাবে দেখেছেন? জি ভাইয়া, আমরা সামনে বসেছিলাম। যখন ট্রলারটা যাচ্ছিল, আমরা যেখানে যে জাস্ট খানিকক্ষণ ওয়েট করবো ভাবছিলাম, তো তখনই অলমোস্ট 3 বার দেখছি আমি এটা। একবার 1 সেকেন্ডের জন্য, আর থার্ড টাইম দেখছিলাম অলমোস্ট 3 সেকেন্ডের জন্য। আচ্ছা, জাস্ট সামনে দিয়ে কি যেন গেল, দেখে মনে হলো মাছ, কিন্তু মাছ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আমি আবারও চলে যাচ্ছি মানে জাস্ট এই আবার একটা অন্য ঘটনায়, সেটা হচ্ছে যে একটু পরে প্লে করবো আমরা। শুধুমাত্র ওভারঅল ব্যাপারটা একটু আবার ভাই আরেকবার একটু বলবেন আমাদেরকে যে আপনারা কিভাবে রওনা করেছেন, কি কি দেখেছেন ওখানে, এবং কোন কোন জিনিসগুলোতে মনে হয়েছিল যে হ্যাঁ এখানে কোনো অস্বাভাবিক কিছু ঘটতে পারে? ওয়েল রাসেল ভাই, এখানে সবাই বলছে যে অনেকেই অনেক ঘটনা আমরা শুনেছি। দেখা যাচ্ছে যে কেউ শুনেছি বাচ্চার ঘটনাটা, আবার কেউ শুনেছি মহিলার ঘটনাটা। আমি একটু ভিন্ন ভাবে আমার ছোটবেলা থেকে যেটা জানা বা ওখানেও অনেকের কাছে শোনা, সেটা হচ্ছে যে ওখানে বলা হয় রাতের বেলা সামহাউ আপনার পাহাড়ে একটা পুরোহিতকে দেখা যায় মাঝে মাঝে। আচ্ছা, এবং অনেক বয়স্ক একজন পুরোহিত, যার বয়স আপনার 150-র কাছাকাছি মনে হয় দেখলে, খুবই দূরে, এবং তার বড় বড় দাড়ি। মানে সে যখন নেমে আসে, সবাই বলে যে ভিতরে, পাহাড়ের ভিতরে একটা মানে অনেক প্রাচীন একটা মন্দির আছে, সেখানে সে বাস করে, কিন্তু এই পুরোহিত আদৌ তার অস্তিত্ব কেউ খুঁজে পায়নি, এবং সেই মন্দিরও নিশ্চয়ই পাওয়া যায়, মন্দিরের অস্তিত্ব কেউ খুঁজে পায়নি। তো জিনিসটা একটু আর কি এখনো এটা সবাই বলে যে দেখা যায়, কিন্তু আমরা অন্তত সেদিন অন্তত কিছু এক্সপেরিয়েন্স করিনি। আচ্ছা, ওকে। ও আচ্ছা, হ্যাঁ, আবার একটু আগে যেটা বলছিল যে আপনার যে একটা কুটির দেখা যায়, তো এটা আবার অনেকেই বলেছে, অনেকের মুখে আমি শুনেছি যে এই কুটিরটাকে অনেকে আবার বলে মন্দির। হয়তোবা সেই মানে যেটা গায়েবী মন্দির বলা হচ্ছে সেটাও হয়তোবা অনেকে দেখতে পায়, এরকম হতে পারে। আচ্ছা, এই দুটো মোটামুটি অলমোস্ট একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আপনারা এমনিতে কি মানে ওইখানে ওই রাতের বেলায় আপনাদের কোনো সময় কোনো কিছু মনে হয়েছিল কিনা যে অস্বাভাবিক কিছু? আপনার প্রথম পার্ট যেটা, যে আমি এবং বাবু ভাই, এটা অফ দ্য রেকর্ড, আসলে আমরা সবার সাথে তখন গ্রুপে ছিলাম না, সবাই অলরেডি আমাদের অ্যারাউন্ড 3টার দিকে সবাই যার যার রুমে চলে যায়। তো আমরা একটা এরপরে আমি আর বাবু ভাই আগে থেকে প্ল্যান ছিল যে আসলে সবাই গ্রুপ বেঁধে গেলে হয়তোবা অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটি সামনে আসবে না, যে কারণে আমরা একটু কিউরিওসিটি ছিল। তো আমি এবং বাবু ভাই দুজন বের হয়েছিলাম, তো এই ঘটনাটা বাবু ভাই বলুক। এবং আমরা রুমে আসার পর আরেকটা ঘটনা শুনতে পাই, আমাদের সাথে তন্ময়ও ছিল সেদিনকার, আমাদের টিম মেম্বার, কিন্তু আজকের বিশেষ কারণে সে আসতে পারেনি। তো ওর ঘটনাটাও আমি না হয় শেয়ার করলাম। বাবু ভাই একটু ওকে শুনি তাহলে আমরা ঘটনাটি। রসুল ভাই, ওদিন আসলে যেটা হয়, আমি আর আবরার ভাই প্ল্যান করি নিজেরাই যে জিনিসটা যে সবাই টিম বেঁধে যখন গিয়েছি আর কি, আমরা প্রায় অনেকজন ছিলাম বোটে, তো হয়তো কিছু নাও দেখতে পারি কারণ এত মানুষ একসাথে। তো আমি আর আবরার ভাই প্ল্যান করি যে আমরা নিজেরা একবার রাতে বেরোবো, দেখি কি অবস্থা। একটা জায়গায় আমরা সন্ধ্যায় ট্রাই করছিলাম ওঠার জন্য, তো ওই জায়গাটা আসলে ওঠা যায়নি ওই সময়। তো রাত্রেবেলা আমি আর আবরার ভাই যাই। জিনিসটার কথা যেটা ফারনান বলছিল, যেটা জংলার মতো, ওদের যে সুইটটা ছিল ওটার পেছন দিয়ে ওটা দেখা যায় ভালো। তো আমি আর আবরার ভাই ওই রাত্রেবেলা আস্তে ধীরে বেরোই ওই জায়গাটা দিয়ে যাই। তো তখনকার এনভায়রনমেন্টটা টোটালি কিন্তু ডিফারেন্ট। যখন একসাথে আমরা ছিলাম তখন যে একটা মানে অ্যাটমসফিয়ার ছিল, এখনকারটা মানে পুরোই মানে চেঞ্জড।
হ্যাঁ মানে আমরা লাইটের এলাকার বাইরে চলে গেলাম, আর বিশাল একটা আপনার ট্যাঙ্কের মতো আছে প্লাস্টিকের লিড দেওয়া, ওইটার উপর দিয়ে গেলাম। তো যাওয়ার পরে একসময় আমরা আবিষ্কার করলাম যে আমরা পুরোপুরি অন্ধকারে, বেশ ওঠার পর একটা পাহাড়। তো সেখান থেকে আবার ঢালে নামলাম আমরা, ঢালে নেমে দেখলাম জংলা মতো জায়গা। তো যে জায়গাটা আমরা নামছিলাম, তো আবরার ভাই তখন বললো যে বাবু ভাই এই যে এইসব জায়গাগুলোতে আসলে ডাম্পিং গুলো হয়েছিল। ডাম্পিং মানে ওই যে লাশ যেগুলো ফেলা হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়, এখানে ওরা গণহত্যা করে মানে মানুষ ফেলতো। তো ওই জায়গায় যে আমরা দাঁড়ানোর পরে বেশ মানে একটু গা ছমছম করা একটা পরিবেশ ফিল করি। এবং সবচেয়ে স্ট্রেঞ্জ যেটা, এটা আবরার ভাইও ফিল করছে, যে একসময় কিন্তু বাতাস ছিল না ওই দিন। হ্যাঁ, কিন্তু ঠিক আমাদের মাথার উপর যেমন একটা বাতাস চলে গেছে, চুল হ্যাঁ হ্যাঁ ঠান্ডার মতো অনেকটা ছিল। রাইট রাইট, এই সময় একটা বাতাসের মতো চুল উপর দিয়ে চলছে। তো আমরা ফার্স্টে ফিল করছিলাম যে এটা কি কোনো পাখির বাতাস বা সামথিং, কোনো বাদুড় গেল কিনা, বাট এটাও দেখলাম যে আসলে কিছুই নাই। দেন আমরা ফিল করলাম যে আমাদের যে নিচের যে ঢালটা, ঢালের কাছে মনে হচ্ছে যে কিছু একটা দাঁড়ায় আছে, সামথিং ইজ প্রেজেন্ট। তো একটু ভয় পেলাম যে পশু পাখি কি থাকতে পারে, যেমন সাপের কথা শোনা যায়, বাট আমরা জানি যে ঠান্ডার সময় সাপ সাধারণত বের হয় না। এটা আমরা ওই যে আমাদের গ্রুপের অনেকেই বলছে, আমরা সাপের কথা বলছিলাম তখন বলে সাপ ঠান্ডায় বের হয় না। এনিওয়ে, এই পর্যায়ে আমার কাছে একটা সাইবার শট ক্যামেরা ছিল, আমি সাথে সাথে ছবি তুলি দুটা। ছবি তোলার পরে ওই ছবিতে আসলে কিছুই আসেনি, মানে হঠাৎ করে আলোকিত হয়ে যায়, বাট কিছুই নাই সেখানে। এবং ওই ছবিগুলো আমি পরে আপলোড করছি, এবং ওখানে তারপর কিছু দেখলাম না। আমরা কিছুক্ষণ ওখানে থাকি, দেখার চেষ্টা করি কিছু। তো শুধু ওই ব্যাঙের ডাক এবং ওই আপনার বাতাসের নিস্তব্ধ আর কি শব্দগুলো বাতাসের গাছের, এগুলো ছাড়া আর তেমন কিছু দেখি না। বাট ওই ফিলিংসটা থাকে যে কিছু একটা আছে ওই জায়গাটায়। এবং আমরা যখন ব্যাক করে আসতেছি আমি আর আবরার ভাই, তখন আবরার ভাই আমাকে ফার্স্টে বললো, আমি একটু সামনে ছিলাম, আবরার ভাই পেছনে। আবরার ভাই বলতেছিল যে বাবু ভাই মনে হচ্ছে কেউ ফলো করে পেছনে। তো আমরা যে একটু পর দাঁড়ায় যাই, হ্যাঁ দাঁড়ায় যাওয়ার পরে আবার হাঁটি, এবং এই সময় আমাদের ফোনটা বেঁচে ওঠে। আমার ফোনটা মানে সেই সময় আমাদের ওই যে ছোট ভাই তন্ময়, ও ফোন করছিল আমাদেরকে। ওইটা খুব ভয়ঙ্কর লাগে, এই নিস্তব্ধতার মধ্যে শব্দটা খুবই ভয়ঙ্কর ছিল। এনিওয়ে, তো তারপর আমরা যখন হেঁটে আসি, আমার নিজেরও ফিলিং হচ্ছিল যে পেছনে নট 3 of us, মনে হচ্ছে যে আমাদের পেছনে আরো কিছু মানুষ আসছে। যেটা আমি SMS এ পড়লাম যে মাঝে মাঝে অনেকে ঘুরতে গিয়ে এটা ফিল করেছে যে পেছনে কেউ আসে। আমি তো আপনার পিছনে থাকি, সাইড বাই সাইড উনি তখন আর পাশাপাশি চলে আসে। এসে আমরা যখন নাকি আসলে সত্যি কথা রাসেল ভাই, যখন নাকি আমরা আলোতে চলে আসি, মানে পাহাড় ঢাল থেকে নেমে যাই, নেমে যে স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছিল ওই জায়গায় আসার পর কিন্তু আর মনে হলো না যে পেছনে কেউ আছে। সো উইচ ওয়াজ কোয়াইট স্ট্রেঞ্জ। ওকে ওকে, সো আমরা আবারও শুনবো, তবে তার মাঝে আমাদেরকে ছোট বিরতি নিতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ভাই কিছু বলতে যাচ্ছিলেন, সেই জায়গায় আমরা আবারও ফিরে আসবো, এবং তারপরে একে একে সবার ওই জায়গায় গিয়ে কোন জিনিসটা ভয় লেগেছিল, কোন সময়টা বেশি ভয়ের মনে হয়েছিল, সেই ঘটনাগুলো তো আমরা আসবো। আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি একটু পরেই। FM haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘুরিতে সময় রাত 12:48 চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছেন মাসুম এবং আজকের অতিথিরা। আমরা একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি ফয়েজ লেক নিয়ে, সেখানে কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং একটু আগে আমি যে ঘটনা শুনলাম মন্দিরের ঘটনা এবং কুটিরের ঘটনা, এই দুটো ঘটনা সত্যি আমাকে খুব বেশি রকমের মানে কি বলবো যে আলোড়িত করেছে। আবিদ রহমান আমাকে লিখেছেন, আবিদ রহমান অনিক চিটাগং থেকে, যে ফয়েজ লেক নিয়ে আমি একটা ঘটনা জানি, আমাকে কল দিতে পারবেন? না ভাই, আপনাকে কল দিতে পারছি না যতক্ষণ পর্যন্ত আপনি ঘটনাটি ভূত FM@radiofurti.fm অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছেন, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার ঘটনাটি সিলেক্টেড হচ্ছে। জারিফ এবং প্রিয়াঙ্কা শান্তিনগর থেকে আমাদের SMS করছেন, এবং তারা আমাদের সঙ্গে আছেন। ইফরাজ ফয়েজ লেক থেকে বলছেন যে একটা কালো আলখাল্লা পরা মহিলা নাকি ফয়েজ লেকে দেখা যায়, তার মুখ দেখা যায় না। ডক্টর কৌশিক আহমেদ বাবু লিখেছেন চট্টগ্রাম থেকে যে ভাই আমি খুব ভয় আছে, আমার ফয়েজ লেকের খুব পাশে মানে একটা কলোনিতে তিনি বাস করেন এবং তিনি বেশ ভয় পাচ্ছেন এই মুহূর্তে। আমাকে শিমু লিখেছেন চট্টগ্রাম থেকে যে রাসেল ভাইয়া ফয়েজ লেক আমার খুব ফেভারিট একটা জায়গা, আমি সেইখানে অনেকবার গেছি এবং আমি আর আমার আম্মু একদিন কিছু একটা অনুভব করেছি। আচ্ছা, আপনি যেটা অনুভব করেছেন সেটা অবশ্যই আমাদেরকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমাদেরকে শাওন চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তারও ফয়েজ লেক নিয়ে কিছু ঘটনা রয়েছে। আমাদেরকে অন্তরা SMS করেছেন
SMS করেছেন আমাদের শিমুল রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, এবং আমাদেরকে SMS, আচ্ছা তিনি বলছেন যে ফয়েজ লেক একটা অদ্ভুত ব্যাপার, অনেক সময় মানে অনেক সময় চেনা পথও চেনা যায় না। সেটা অবশ্য অনেক জায়গাতে গেলে এরকম হতে পারে। এখন আমি জানি না যে ফয়েজ লেকে এই ব্যাপারটা খুব স্পেশাল কোনো ব্যাপার কিনা। শুভ বণিক আমাদের SMS করছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে SMS করছেন আমিরা ঢাকা থেকে, আমাদেরকে SMS করছেন শফিক নারায়ণগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি প্রীতি, SMS করছেন আরিয়ান নারায়ণগঞ্জ থেকে। আমাদেরকে মিঠু SMS করছেন উত্তরা থেকে, সাইফুল SMS করছেন। এছাড়া SMS করছেন উদয়, ইভা, তারা সিটি ইউনিভার্সিটি থেকে SMS করছেন আমাদেরকে SMS করছেন জ্যোতি, SMS করছেন অপূর্ব, রায়হান, শফিক, রাজীব, পিয়া, মাহফুজ, রিমুন, তারপরে মাহি, উদয়, তারপরে সানি 69, অনিক, শফিক সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আপনি ইমেইলের মাধ্যমে আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন, মনে রাখুন বা লিখে ফেলুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofuርቲ.fm এবং স্পেলিংটি হচ্ছে BHWTFM@radiofuorti.fm। আমরা চলে যাচ্ছি এখন আবারও কিছু অংশ বাকি ছিল আবরার ভাইয়ের কাছে যাচ্ছি, এবং আবরার ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন। জি রাসেল ভাই, জি আমরা শুনি তাহলে। তো আমরা ওখান থেকে যখন ব্যাক করলাম, বাবু ভাই বলছিল যে তন্ময় মোবাইলে ফোন আসাতে আমরা সাথে সাথে তাড়াতাড়ি আর কি ব্যাক করি। তো রুমে এসে যেটা একটা ঘটনা শুনতে পেলাম তন্ময়ের মুখে, সেটা হচ্ছে ওকে আমরা কিন্তু বেসিক্যালি ঘুমন্ত অবস্থায় রেখে রুম থেকে বের হয়ে গিয়েছিলাম। ও প্রচন্ড রকম টায়ার্ড ছিল, তো ও আর বের হতে যাচ্ছিল না, যে কারণে মোটামুটি আমরা হঠাৎ করে প্ল্যানটা করাতে ওকে রেখেই বের হই। তো বের হয়ে যাওয়ার পর ও জানে না যে আমরা রুম থেকে বাইরে। আচ্ছা, তো অল ইন আ সাডেন সে ঘুম তার ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ও ফিল করে যে ও প্রচন্ড ঘামছে, কিন্তু রুমে কিন্তু এয়ার কন্ডিশন চালু করা ছিল। আচ্ছা, আর ও কিছুটা মানে রুমটা অন্ধকার ছিল যেহেতু লাইট অফ করা ছিল, আর রুমের বাইরে একটা বড় একটা ব্যালকনি ছিল। তো ও খেয়াল করছিল যে ব্যালকনিতে কিছুটা নড়াচড়া হয়তো ও কিছু ফিল করছিল। তো ও পরে আর কি ভয়ে আর কি আমাদেরকে সাথে সাথে ফোন দেয়, এর কিছুক্ষণের ভিতরে আমরা ফেরত চলে আসি। এই ছোট করে এই ঘটনাটা ছিল আর কি। ওকে ওকে। তো আর আমি এখন মোটামুটি সবার কাছ থেকে জানতে চাই যে আপনার যে ফয়েজ লেকে ঘুরে আসলেন, কোন মুহূর্তটা আপনার সবচাইতে বেশি ভয় লেগেছিল, বা কোন মুহূর্তটা মানে আপনি নিজেও একটু ঘাবড়ে গিয়েছিলেন, আর কি এরকম কোনো মুহূর্ত আছে কিনা? থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মিঠু পান্তাবাদ থেকে এসেছি। তো যে একটু আগে যে ব্যাপারটা বললো যে ব্ল্যাক শ্যাডোর কথাটা, তো ওটা প্রথম আমি দেখেছিলাম আর কি, যেটা যে আমার পাশ থেকে একজন টর্চ লাইটে ফোকাস করছিলেন। তো সেটা মানে সে কি ছিল আর কি, মানে র্যান্ডম ভাবে করতেছিলেন। তো হঠাৎ করে আমি জাস্ট ঘাড় ঘুরিয়ে দেখতেছিলাম আর কি জিনিসটা, বাট হঠাৎ করে আমার কাছে মনে হলো যে আমি একটা ডিফারেন্ট কিছু দেখতে পাইলাম। মানে ওখানে তো সবই অন্ধকার, সবই কালো, বাট তার ভিতরে একটু ডিপ কালো বা একটা শ্যাডোর মতো মনে হলো। আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম যে প্লিজ ওই জায়গাটা পার্টিকুলারলি ওই জায়গাটা একটু ফোকাস করেন। তো সে যখন ওটাতে করলো, মানে এটা কিন্তু 2 or 3 সেকেন্ডস এর ব্যাপার আর কি। তো সেখানে করার পরে আমরা দেখলাম, আমি সহ আমার আশেপাশে যারা ছিলেন তারা কয়েকজনই দেখলেন জিনিসটা। তো যখন আমরা জিনিসটা নিয়ে একটু ভিতরে মানে সবাই একটু মানে হয়ে মানে প্যানিক ঠিক না, মানে জাস্ট এক্সাইটেড হলাম আর কি সবাই। তো ইন দ্য মিন টাইম যখন আবার ওখানে ফোকাস করা হলো, তখন কিন্তু আর দেখতে পাইনি আমরা। তো কয়েকজন বলতেছিলেন যে জিনিসটা রিফ্লেকশন, হয়তো পানিতে আলোটা পরে কোনোভাবে রিফ্লেকশন বা ধরনের কিছু একটা। তো আমরা কিন্তু পরবর্তীতে বার কয়েক আমরা ওখানে আবার ফোকাস মানে পানিতে ফেলেও করার চেষ্টা করছি, বাট সেই ধরনের শ্যাডোটা কিন্তু ছিল না। আর শ্যাডোটা ডিফারেন্ট এই কারণে যে ওটা মানে ওখানে তো সবই ব্ল্যাক, বাট ওই ব্ল্যাকটা কিন্তু একটু ডিপ ব্ল্যাক ছিল, এবং সেটা একটা অবয়বের মতো ছিল। তো তারপরে কিন্তু জিনিসটা দেখা যায় না, এবং সেটা এই অবয়বটা ছিল মাটি থেকে কিছু উঁচুতে আর কি। জিনিসটা যদি মাটির সঙ্গে লাগানো থাকতো তাহলে ধরে নিতাম যে এটা নর্মালি একটা অন্ধকার, বাট সেটা মাটি থেকে একটা নির্দিষ্ট দূরত্বে এবং গাছের তার আশেপাশে এবং তার পেছনে কিন্তু গাছ দেখা যাচ্ছে, বাট ওই শ্যাডোটার কারণে ওই অংশটুকু জাস্ট ব্ল্যাক ছিল। তো যার কারণে আমরা ওইটুকু দেখতে পাচ্ছিলাম আর কি। আচ্ছা, আর কারো কোনো অভিজ্ঞতা আছে সেদিন বলার মতো, বা কোন একটা মুহূর্ত হয়তো একটু বেশি ভয় পেয়েছিলেন এরকম? আসল ভাই, আমি তৌফিক। আমি আসলে তখনকার এনভায়রনমেন্ট একটু বলতে যাচ্ছিলাম। আমরা বোটের মধ্যে ছিলাম 17 জনের মতো। একটা পর্যায়ে বোটটা বন্ধ করে দেওয়া হয়। প্ল্যানটা হচ্ছে বোটটা রেখে আমরা একটু ফিল করার চেষ্টা করবো এনভায়রনমেন্টটা কেমন লাগছে। বোটটা যখন বন্ধ করে দেওয়া হলো, শব্দটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, সবার মোবাইল ফোনও সাইলেন্ট। তো আমাদের মনে হচ্ছিল যে চারিদিকে একটা নিস্তব্ধতা ঘিরে ফেলছে আমাদের, অন্ধকার জমাট।
তো একটা পর্যায়ে যখন বাতাস দিচ্ছে বোটটা দুলছে, আবহাওয়াটা এরকম, এনভায়রনমেন্টটা এরকম যে আমরা হয়তো অনেকে ছিলাম, যদি ওইখানে আমি একা থাকতাম আমি অবশ্যই ভয় পেতাম। 17 জন থাকার কারণে একটা সাহস ছিল, চেনা পরিবেশ ছিল, অন্যরকম লাগছিল। একটু আগে মিঠু যে কথাটা বললো, আমরা আশেপাশে তাকাচ্ছিলাম যে কিছু দেখা যায় কিনা। বোটটা ভাসতে ভাসতে এক পর্যায়ে চলে গেল পাড়ের কাছে, বাড়িকে আবার যখন ব্যাক করে আসছে সেটা অন্যরকম একটা অনুভূতি। এটা আমি ব্যক্তিগতভাবে বুঝলাম যখন আমি নামলাম বোট থেকে। নেমে যখন হেঁটে আসলাম, চিন্তা করলাম যে সারাদিন কি করলাম, তখন মনে হলো ব্যাপারটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। ওইখানে কিছু একটা আছে, কোনো একটা এনভায়রনমেন্ট একটা ফিল, যেটা সেটা আমরা সবাই করেছি ওইখানে। ওকে, আমি অনেক কিছুই শুনলাম আপনাদের কাছে। আমি এই মুহূর্তে একটা খবর আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে যে চলছে অমর 21শে বইমেলা। আমরা সবাই জানি ভাষা আন্দোলনের মাস আমাদের ফেব্রুয়ারি, এবং আমরা ফেব্রুয়ারি আমাদের গর্বের মাস। আমরা বাংলা ভাষীদের জন্য, সমস্ত বিশ্বের মানুষের জন্য 21শে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনারা সবাই জানেন। তো এই ভাষার মাসেই আপনারা যদি বইমেলায় যান তাহলে আপনারা অবশ্যই 114 নম্বর স্টলটি দেখতে ভুলবেন না, কারণ এইখান থেকেই বর্ষা দুপুর প্রকাশনীর মাধ্যমে বের হয়েছে আপনাদের পাঠানো সমস্ত ঘটনা নিয়েই, ভূত এফএম পাঠানো সমস্ত ঘটনা নিয়েই একটি বই, এবং সেই বইটি বর্ষা দুপুর প্রকাশনীর। অবশ্যই আপনারা সেই বইটি, ভূত এফএম এর সেই বইটি কিনতে ভুলবেন না, এটাই বলার ছিল। এবং বইটি কিন্তু এখন বাজারেই রয়েছে, এবং আপনারা অনেকেই চমকে যেতে পারেন যে ঘটনাটি আপনার পাঠানো ছিল, এবং আপনাদের যে সমস্ত ঘটনাগুলো আপনারা ইমেইল করে পাঠিয়েছেন, অনেক হয়তো এখানে এসে আবার শেয়ারও করেছেন, অনেক ঘটনা আমরা পড়ে ফেলেছি, সেই সমস্ত ঘটনা নিয়েই এই বইটি। অবশ্যই বর্ষা দুপুর 114 নম্বর স্টল, আপনারা গিয়ে খোঁজ নিতে পারেন এবং সেই বইটি সংগ্রহ করতে পারেন। যাই হোক, আমরা আর একটা অডিও ক্লিপ শুনবো এখন, এবং তারপরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। এবং আপনারা জানেন যে সেই দিন বিভিন্ন লোকজনের সাথে আমরা কথা বলি, আর তারাও তাদের এক্সপিরিয়েন্স গুলো জানান। এবং আমি খুব অবাক হয়েছি, এটা খুব আমার জন্য খুব সারপ্রাইজিং ছিল যে হঠাৎ করে আবার ভাই যে চমৎকার ঘটনাটি আমাদের বললেন একটু আগে, যে ওখানে একটা মন্দিরের ঘটনা, আমি এখনো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এরকম একটা হঠাৎ করে যদি সত্যি এক জায়গায় ঘুরতে গিয়ে কারো সামনে চলে আসে, ব্যাপারটা খুবই অদ্ভুত। যাই হোক, আমরা আরেকটা ক্লিপ শুনছি এই মুহূর্তে, এবং মাসুম সেটা প্লে করছে আপনাদের সবার জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফয়েজ লেকের যে বোট ঘাটটা আছে, যে ঘাটে করে ফয়েজ লেকের রিসোর্টে যাওয়া হয়, সেই বোট ঘাটে কথা। এখানে এই মুহূর্তে আমার সাথে আছে আলম ভাই হচ্ছে যেই বোট অপারেটর হিসেবে আছে, যিনি এখানে পারাপারের কাজ উনি করে থাকে। আলম ভাইয়ের কাছে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম তার এখানকার, যেহেতু ইনি অনেকদিন ধরে এখানে আছে এবং এখানকার অনেক ধরনের কথাবার্তা শোনা যায়, আলম ভাইয়ের কাছে শুনে আসি যে উনি আসলে এই জায়গা সম্পর্কে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আসলে কি। অ্যাকচুয়ালি আমরা তো এখানে অনেকদিন ধরে জব করি, বিভিন্ন অনেক রাত্রে আমরা বোট নিয়ে পারাপার করি গেস্ট, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বোটের মধ্যে সি ওয়ার্ল্ডে যাই, সেই অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মন অনেক সময় চমকে উঠে দেখা যাচ্ছে একটা লোক মাছ ধরছে এমন মনে হয়, তো তাকে দেখে আমার খুব একটা ভয় লাগে, যেহেতু একটা অন্ধকারের মধ্যে। তো যখন আমরা বোট নিয়ে কাছে যাই, তার হাওয়া তাকে দেখি না সে কে হতে পারে, তখন মনের মধ্যে একটা ভয় পাই, যেহেতু অন্ধকার আমাদের এখানে। এরপর আমাদের এখানে মাঝে মধ্যে দেখা যায় বিশাল সেই অন্য ধরনের একটা ট্রাইব নিয়ে সে ফিশিং করে, তো আমরা যখন সেক্ষেত্রে বোট নিয়ে যাই তাকে ধরার জন্য, দেখি যে সে নাই। আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে খুব অমাবস্যা রাত্রে এখানে খুব অন্ধকার হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বোটের মধ্যে যাওয়ার সময় আশেপাশে এমনও হুজুর টাইপের, সেই পুরো পাঞ্জাবি লেবাস পরা, সে বিশাল লম্বা, দেখতে অন্যরকম, তো মনের মধ্যে অনেক সময় চমকে উঠে। এটা কি কোনো বিশেষ দিনে দেখা যায় না, মোটামুটি সবসময় এ ধরনের জিনিস দেখতে পাওয়া যায়? বিশেষ দিনই দেখা যায়, ইমিডিয়েটলি সবসময় দেখবো ওরকম কিছু না, হঠাৎ দেখা যায়। আর অ্যাকচুয়ালি মন ঘাবড়ে ওঠে, তখন সেক্ষেত্রে নিজের গায়ের লোমগুলো খাড়া যায়, এমন ভয়ঙ্কর জিনিস দেখা যায় মাঝে মধ্যে। শুনছিলাম একটা এক্সপিরিয়েন্স, এবং এটা একটা ফার্নামের কাছে আমরা একটু হালকা শুনেছিলাম তখন। যাই হোক, ঘড়িতে সময় রাত 12:59, 1 ঘন্টা চলে গেছে। আর শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম 100 বাই এয়ারটেল। আমাদেরকে ডক্টর ফরিদ SMS করেছেন, তিনি এবং তার ওয়াইফ দুজন মিলে ভূত এফএম দারুণভাবে উপভোগ করছেন। আদনান চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান। আমাদের অ্যাড্রেসটি আপনি জানেনই, ভূত এফএম @radiofurti.fm। পাপড়ি ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন রাফি, এছাড়াও দুর্জয় নটরডেম কলেজ থেকে SMS করেছেন। আমাদেরকে আর যে সৌরভ চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি
তিনি বলছেন যে তাদের বাসা একেবারেই ফয়েজ লেকের পাশে, এবং তিনি সেই যে বৃদ্ধ মহিলার কথা আমরা বলছিলাম সেরকম কিছুটা তিনি দেখেছেন একদিন, সেটাও তিনি জানিয়েছেন। আর মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে লিখেছেন, ভাই ফয়েজ লেক আসলে রহস্যের লেক, এবং মানে তিনি বলছেন যে অনেক কিছু জানা অজানা একটা জায়গা। রিপা আমাদের ধানমন্ডি থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করে তিনি বলছেন যে আজকের যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো তিনি অনেক এনজয় করছেন। মাহি বরিশাল থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি নাসিফ SMS করেছেন আমাদেরকে, আরিয়ান SMS করেছেন আমাদেরকে, অর্চি এছাড়াও আমাদেরকে SMS করেছেন কাব্য মিরপুর 2 থেকে, এবং তিনি বলছেন যে বেশ কিছু কাহিনী আছে এখানে যেগুলো বেশ ভয়ঙ্কর। লোপা বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি সাকিব SMS করেছেন, সজীব দরগাপাড়া খুলনা থেকে আমাদেরকে SMS করেছেন, দেখতে পাচ্ছি মানিক ঢাকা থেকে, পিয়াল নটরডেম কলেজ থেকে আমাদের SMS করেছেন, ফাহাদ আমাদের SMS করেছেন বাড্ডা থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মেঘলা, মেঘলা SMS করেছেন স্পেস সীমান্ত, উদয়, ইভা, তারপরে রানু চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি কাউসার, লিজা, উজ্জ্বল সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। চলে যাচ্ছি ঘটনায়, তবে তার আগে একটা ছোট্ট খবর আপনাদের জানিয়ে দিই যে আজকের এই এপিসোডটি যদি আনফরচুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে একেবারেই চিন্তা করার কোনো কারণে আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে এই এপিসোডটি আবারও শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন যে অথবা যেটা পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই শুনে ফেলতে পারবেন। এবং লিসেনাররা কিন্তু এখন ভূত FM টিউন তাদের যেটা মাসুম এখন প্লে করছে সেটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন ফ্রম আপনার এয়ারটেল নাম্বার। এবং আপনাকে কি করতে হবে, আপনাকে ভূত FM টিউন কোড নাম্বারটা মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125, এবং এটা আপনি জাস্ট SMS পাঠিয়ে এটা আপনার করে ফেলতে পারেন এই টিউনটি। সেজন্য আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, সেখানে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে কোড নাম্বারটি লিখে ফেলুন। কোড নাম্বারটি হচ্ছে 92125, এবং এই SMSটি সেন্ড করে দিন 3123 নাম্বারে। ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। যাই হোক, আপনারা শুনছেন ভূত FM হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:02। আমাদের সঙ্গে আমি এখন আর একবার প্রশ্ন করব সবাইকে যে ওভারঅল অনেক কিছুই আমরা শুনলাম, মানে সব বোঝা গেল যে জিনিসটা সেটা হচ্ছে যে ট্যুরটা অনেক মজার ছিল এবং অনেকেই ভয় পেয়েছেন, অনেকেই ভয় পাননি, অনেকে এক্সপেরিয়েন্স করেছেন, কিছু অনেকে এক্সপেরিয়েন্স করতে করেননি। তো আরো কারো কিছু বলার আছে কিনা সেটা জেনে নেই। আচ্ছা, কেউ কিছু বলতে চান যদি তাহলে বলতে পারেন, যে আপনাদের যদি মানে ভয়ের কোন একটা মুহূর্তের কথা যদি বলতে চান। আমার সবাই বলে ফেলেছেন, তারপরে যদি কেউ বাকি থাকেন তাহলে বলতে পারেন। রাসেল ভাই, আমি মিথুন। আমি আজকে বলতে চাচ্ছি, যখন যে আমরা বললাম, আপনাকে বলেছিলাম এর আগের এপিসোডে যে পাহাড়ে ওঠার সময় আবার আমরা ব্যাক করে নেমে আসলাম, তখন যে একটা ছায়ার মতো দেখেছি। ইভেন আমাদের ওখানে কিন্তু তখন খুবই ঠান্ডা ছিল, কিন্তু আমরা একটা গরম ফিল করার কারণেই তখন আমরা উপর থেকে নেমে আসি নিচের দিকে। আচ্ছা, এই সময়টা আপনি ফিল করেছেন একটা কিছু অস্বাভাবিক লেগেছে আপনার কাছে, তাই তো? গরমটা ছিল টোটালি অস্বাভাবিক, গরম লাগার কোনো কথাই না। চারদিকে পানি, পাশে হলো পাহাড়ে ওঠার সময় কিন্তু আমরা গরমটা ফিল করেছি আর কি। আচ্ছা, আর কারো কাছে কোনো অভিজ্ঞতা কেউ শেয়ার করতে চান? জি ভাই, আমি দিনা। জি, তো আমরা সেখানে যাওয়ার পর সকালবেলা আমরা সবাই খুব প্ল্যান করছি যে আমরা পাহাড়ে একবার চলে উঠবো, অনেক উপরে উঠবো সবাই। তো মানে মিথুন যেটা বললো যে কিছু দূর ওঠার পর আমাদের গরম লাগতেছিল, অস্বাভাবিক একটা গরম লাগতেছিল। বাট সেখানে এনভায়রনমেন্টটা একটু ঠান্ডা ছিল, বাট হঠাৎ এক ধরনের মানে গরম লাগা শুরু হয়েছে। এটা আমাদের সবার, যারা সেখানে ছিলাম, মানে সবার হঠাৎ অস্বাভাবিক গরম লাগতেছিল। দ্যাটস ওয়াই আমরা উপরে ওঠার মতো সাহস পাচ্ছিলাম না কেউ। আচ্ছা, রাসেল ভাই, আমি আবার বলছি, ইন জেনারেল আমি যেটা বলবো যে এই ডেফিনেটলি ব্যাপারটা হরিফিক ছিল, জায়গাটা ভেরি হন্টেড স্পেশালি। বাট আমার খুব গর্ববোধ হচ্ছিল একটা কারণে, সেটা হচ্ছে যে দিনটা ছিল 1 ফেব্রুয়ারি, ভাষা আন্দোলনের মাসটা শুরু, আর আমরা তখন অবস্থান করছিলাম একটা বদ্ধভূমিতে। তো এখানে অনেক কিছুই স্মৃতি বিজড়িত, অনেক বাঙালি স্মৃতি বিজড়িত অনেক বিষয় আছে। ইন জেনারেল ইট ওয়াজ অসম টু। কিন্তু আপনি কোনো সময় কি ভয় পেয়েছেন একটা মুহূর্তের জন্য? মনে হয়েছিল যে হ্যাঁ, যখন আমরা রাত্রেবেলা যখন আমরা 3:30টার পরে যখন বের হলাম আমি এবং বাবু ভাই, ওই সময়টা ডেফিনেটলি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, ওই সময়টা আমি তাহলে জানতে চাই একটু যে মানে কিরকম মানে কোনো কিছু দেখার জন্য একদম প্রস্তুত ছিলেন আপনারা, যে কোনো কিছু সামনে হঠাৎ করে চলে আসে? আমরা আসলে প্রস্তুত ছিলাম একদম, মানে একদম মোটামুটি শিওর ছিলেন যে কিছু আসলে সেটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, দেখতে পারবো। এবং আসলে আমরা মোটামুটি মেন্টালি প্ল্যান ছিলাম এরকম যে
অ্যাটলিস্ট পালাবো না। আচ্ছা, শেষ দেখে তারপরে যাব। শেষ দেখে যাব। ওকে, আমরা কিন্তু রেখেছিলাম আমি আর আবরার ভাই যে আমাদেরকে যদি বোটের মানে পাহাড়ে রেখে আসা হয়, উই ওয়ার রেডি টু স্টে দেয়ার। অনেকে বলছিল আমাদের বোটের ভিতরে, অনেকে বলছিল যে এখানে যারা খুব বেশি সাহসী তারা এখানে থেকে দেখায়। আমরা কিন্তু অলরেডি তখন আমরা অফার দিচ্ছিলাম যে বাবু ভাই এবং আমি যদি বের হতে পারতাম, যদি আমাদের পাহাড়ে রেখে যেত, we could have stayed there for the whole night. মানে আমাদের দেখার সেটা যে আমার জন্য কত বেশি ভালো হতো আপনি চিন্তা করতে পারবেন না। মানে তাহলে আজকে হয়তো আরো অনেক কিছু আমরা পেতাম ওইখান থেকে। অবশ্যই, এবং আমরা চাচ্ছিলাম মনে প্রাণে যে আমরা কিছু একটা এক্সপিরিয়েন্স করি। হ্যাঁ, মানে আমার কাছে অনেক সময় মনে হয় কি যে অনেক সময় হন্টেড প্লেস গুলোতে যাওয়াটা অনেকটা সুন্দর বনে যাওয়ার মতো আর কি। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি অনেক কিছু দেখবেন, ভাগ্য যদি খারাপ থাকে তাহলে হয়তো এবং তেমন কিছু দেখবেন। ওটা দেখারই মূল আগ্রহটা ছিল, এবং এই জন্যই যখন বোটে অনেকে ছিলাম, আবরার ভাই এক পর্যায়ে আর কি উনি বোর্ড হয়ে গেছে। ওনাকে যখন বলতেছে, আবরার ভাই বলে কি যে না বাবু ভাই আমার ভয় লাগতেছে, আমি যাবো না। আরো যেটা আমি সবাইকে ফার্স্টলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, যখন বোটের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল তখন আমি বলছিলাম যে চিন্তা করি আমরা এইভাবে যে যেহেতু চুল দেখা যায় এখানে, হঠাৎ করে বোটটাকে চুলের মতো কিছু একটা পেঁচিয়ে ধরলো, একবার টান দিয়ে নিচে নামিয়ে নিল সবাইকে। আচ্ছা আচ্ছা, কেমন হবে, কেমন ফিলিংসটা হবে? তো এরকম আমি বলছিলাম যে আসলেও কিন্তু একটু একটা ভয়ের এনভায়রনমেন্ট, কেননা এত রাতে বেলা, আর ইটস আ লেক যেখানে প্রচলিত আছে, ইটস আ হন্টেড লেক। না, আমার কাছে খুব অদ্ভুত লাগলো যে সেটা তো মানে ফরেস্ট লেকের তো প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। মানে বাংলাদেশে অনেক সুন্দর, বাংলাদেশের মানে যে জায়গাতে আমরা যে জায়গার কথাই বলি না কেন, সে সুন্দরবন হোক আর কক্সবাজার হোক, মানে প্রতিটা জায়গায় অসম্ভব সুন্দর, মানে দেখার মতো সুন্দর। কিন্তু ফরেস্ট লেকটা মনে হয় সব থেকে একটু ডিফারেন্ট এই জন্য যে ফরেস্ট লেকের মধ্যে একটা মানে ভয়ঙ্কর সুন্দর ওটা আর কি। সেই একইভাবে মানে বাংলাদেশের মানে সৌন্দর্যের আরেকটা জায়গা হচ্ছে সুন্দরবন, এবং সুন্দরবনও কিন্তু চমৎকার অদ্ভুত সুন্দর একটা জায়গা। এবং আমি সুন্দরবন নিয়েও এরকম একটা ঘটনা শুনছি, যে সুন্দরবনেও বেশ কিছু ঘটনা শুনছি যে সুন্দরবনের সৌন্দর্যের পাশাপাশিও ভয়ঙ্কর অনেক ব্যাপার আছে, কিন্তু সুন্দরবন কিন্তু আসলেই দেখার মতো একটা। তবে রাসেল ভাই, ফরেস্ট লেকে আরেকটা সৌন্দর্য সেটা আমি বলবো, সেটা হচ্ছে যে লেকটা কিন্তু মেইন ল্যান্ড। আমরা যদি লেকে যদি যেতে হয়, আমাদের ফার্স্টে কিন্তু একটা স্টেয়ার নিতে হয়। মানে আমাদের নর্মাল যে আপনার শহরের যে প্ল্যাটফর্মটা, সেটা থেকে কিন্তু একটু উপরে উঠে তারপর পানিতে আপনার কিন্তু বোটিং এ যেতে হয়। ইট মিনস লেকটা কিন্তু আপনার মাটি থেকে নর্মাল যে আপনার বাইরের সাইডের যে অংশটা, তার থেকে লেকের পানিটা কিন্তু উঁচু। সো এটা কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য। তবে আমি যেটা বলবো যে আমরা দিনের সৌন্দর্য দেখে থাকি সবসময়, রাতের ফরেস্ট লেকের মানে ভয়ানক যে সৌন্দর্য, সেটা আমরা আসলে খুব সৌভাগ্য আমাদের, আমরা ভূত এফএম এর থেকে আমরা যেতে পেরেছি এবং আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি, এটা অসাধারণ। সেটাই আমারও তাই মনে হয় যে আপনারাও যদি এরকম মানে এইটা শীতের সিজন এবং বাংলাদেশটা অনেক সুন্দর, আপনারা ঘুরে বেড়াতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এবং ছুটি কাটাতে গিয়ে যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনাদের ঘটে যায়, আমার তো মনে হয় যে আমি প্রতিবার যতবার কক্সবাজার যাই ততবারই মনে হয় যে কিছু একটা ঘটবে। আর আমি সুন্দরবনে যদি যাই, তাহলে সুন্দরবনে আমি গিয়েছিলাম এবং আমি সেই কয়দিন আসলে আমি আমার কেবিনের দরজা থেকে খুলে বাইরে বের হয়ে, অত সাহস হয় না আমার আসলে। ওখানে মনে হয় বাঘের ভয়ের থেকে রাসেল ভাই আরো অনেক ভয় আছে, মানে বাঘের ভয়ের থেকে বাঘের ভয়টাই বেশি মনে হয়। তারপরে আরো অনেক ভয় আছে সুন্দরবনে। বন দেবী বলে একটা অনেক কিছু আছে, অনেকে এটা মানে ভয় পায়, এবং অনেকেই সুন্দরবন সম্পর্কে বলেছে যে হঠাৎ করে মানে ওই কোন একটা জায়গায় ওরা একটা মন্দিরের মতো দেখে আর কি, রাজপ্রাসাদের মতো, পরে কি ওটা কিন্তু আর খুঁজে পায় না। সেটাই। তো আমরা একটা ছোট্ট ব্রেক নিব, এবং আমাদের মোটামুটি আর কারো কিছু চিটাগং এর সম্পর্কে, চিটাগং ফরেস্ট লেক সম্পর্কে যদি বলার থাকে তাহলে বলার পরে আমরা ব্রেকে যাবো, যদি কিছু না থাকে তাহলে আমরা এই মানে সেগমেন্টটা এখানে শেষ করব। তো কারো কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারেন। জি রাসেল ভাইয়া, আমরা যে বললাম যে রাত 3টা 3:30টার দিকে সবাই কিন্তু কেউ আলাদা আলাদা হয়ে বের হয়েছিল। আমরা 3:30টার দিকে মিলাদের আওয়াজ পেয়েছি, কিন্তু ওই পাহাড়ি এলাকায় মিলাদের আওয়াজ পাওয়া একটা অ্যাবসল একটা ব্যাপার, কিন্তু এটা বুঝলাম না যে কোত্থেকে সাউন্ডটা আসলো, কিন্তু খুব আস্তে আস্তে সাউন্ডটা, আমরা 3জন ছিলাম, 3জনের কানে কিন্তু পৌঁছেছিল। আচ্ছা, ওকে, ফাইন। আমরা এখন আপাতত যেটা করবো সেটা হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের মানে কি বলবো যে আহ্বানে সাড়া দিয়ে, এবং যারা এয়ারটেলের মাধ্যমে এসছেন তারাও অনেক কষ্ট করে সেদিন রাতের বেলায় জেগেছিলেন এবং অনেক কিছু অনেক সাহসিকতার সাথে সেই দিন রাতের বেলায় আপনারা এক্সপিরিয়েন্স করেছিলেন, আপনাদের মানে এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলেন কোনো ভয়ঙ্কর ঘটনা, অনেকে এক্সপিরিয়েন্স করেছেন, অনেকে করেননি। তবে সবাই সুস্থভাবে ফিরে আসছেন, এটা সবচেয়ে বড় কথা। আমরা আবারও ফিরে আসছি একটু পরেই। আপাতত আমাদের এই চিটাগং সেগমেন্টটি এখানেই আমরা শেষ করছি। সবাই মানে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আপনাদের সবার পক্ষ থেকে আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট ব্রেকে যাবো এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel.
সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:18। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট এবং এই সেগমেন্টে আমরা আমাদের আবারও সাধারণ গল্পে ফিরে এসেছি, যেগুলো আমরা রেগুলার যে ধরনের গল্প আপনাদের শোনাই, যে ধরনের ঘটনা আপনাদের শোনাই। কারণ এতক্ষণ আমরা শুনছিলাম চিটাগংয়ে গিয়ে কার কি এক্সপেরিয়েন্স হয়েছিল। তো তেমনই একটা সময়ে আমার কাছে রয়েছে একটা ঘটনা যেটা স্টুডিওতে এসে যিনি যা শেয়ার করার কথা তিনি শেয়ার করতে পারেননি। সো আমার ঘটনাটি পড়তে হচ্ছে, আমি সেই ঘটনাটি পড়ছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি যদিও সবসময় ভালো থাকি না, তবে ভালো থাকার চেষ্টা করি। আমি বৃষ্টি রহমান, হাটহাজারী, চট্টগ্রাম থেকে। আমি আজ যে ঘটনাটি বলবো সেটা এক বড় আপুর সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি আজ থেকে 15 বছর আগে ঘটেছিল। আমার বড় আপুর নাম সুমাইয়া। ঘটনাটি আমি আমার নিজের ভাষায় বলছি। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমার বাবা সুনামগঞ্জে একটি বাড়ি কেনেন। আমার বাবা ব্যবসা করতেন, তাই তিনি প্রায় ঢাকা যেতেন। বাড়িতে কেবল আমি, মা এবং বড় বোন স্বপ্ন থাকতাম। স্বপ্ন আপু তখন কলেজে পড়তেন। আপুর সাথে একটি ছেলের সম্পর্ক ছিল। একদিন সন্ধ্যাবেলা আমি এবং মা ব্যালকনিতে বসে আছি, এমন সময় দেখলাম স্বপ্ন আপু কোথা থেকে যেন এসে নিজের রুমে প্রবেশ করলো। তারপর ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। আমরা বিষয়টা তেমন গুরুত্ব দিলাম না, কারণ আপুর জেদ বেশি ছিল। আমরা ভাবলাম হয়তো আপু কারোর সাথে ঝগড়া করেছে কিংবা কলেজের টিচাররা কিছু বলেছে, তাই হয়তো মন খারাপ। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও দেখলাম স্বপ্না আপু দরজা খুলছে না। তখন বিষয়টা সাধারণভাবে আর দেখলাম না। বেশ কয়েকবার দরজা নক করার পর ভেতর থেকে কোনো সাড়া পেলাম না। আব্বু সেদিন বাড়িতে ছিলেন না, ব্যবসার কাজে ঢাকায় গিয়েছিলেন। পাশের বাড়ির এক আঙ্কেলকে বিষয়টা বলতে তিনি আরো কয়েকজনকে নিয়ে আমাদের বাসায় এলেন। আঙ্কেল দরজার কাছে গিয়ে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিলেন। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। সবাই মিলে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মা কান্নাকাটি শুরু করেন। এছাড়াও মা কান্নাকাটি শুরু করেন এবং দরজা ভাঙার পর আমরা দেখলাম যে ফ্যানের সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়েছে স্বপ্ন আপু। চোখ দুটো উল্টে সাদা হয়ে আছে, জিহ্বাটা বেরিয়ে এসেছে অনেকখানি। এই দৃশ্য দেখার পর মা আমাকে জড়িয়ে কাঁদতে লাগলেন। স্বপ্ন আপুকে নামিয়ে মেঝেতে শোয়ানো হলো। মৃত্যুর আগে মানুষের মুখ কতটা ভয়ানক হতে পারে স্বপ্ন আপুকে দেখেই সেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম। যেহেতু বাবা বাড়িতে ছিলেন না, সেহেতু আমরা বেশ চিন্তিত হয়ে পড়লাম এবং এখন কি করব। এখনকার মতো মোবাইল ছিল না, তাই এলাকায় আমাদের এক পরিচিত লোককে ঢাকায় পাঠানো হলো আপুকে খবর দেওয়ার জন্য। সারা রাত আমি আপুর লাশের পাশে বসে থাকলাম। পরদিন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে যখন দেখলাম আব্বু আর আসছে না, তখন স্থানীয় লোকজন আপুকে কবর দেওয়ার ব্যবস্থা করলেন। স্থানীয় একটি কবরস্থানে আপুকে কবর দেওয়া হয়। কবর দিতে প্রায় রাত 8টা বেজে যায়। স্বপ্ন আপু মারা যাবার পর থেকেই নানা রকমের সমস্যা হতে থাকলো আমাদের বাড়িতে। আমার ঘরটি ছিল স্বপ্ন আপুর ঘরের পাশেই। অনেক রাত জেগে আমি পড়াশোনা করতাম। মাঝে মধ্যে আমি পাশের ঘর থেকে ফ্যান চলার শব্দ শুনতে পেতাম। সেই সাথে অদ্ভুত এক সাউন্ড আসতো ঘর থেকে। অনেকটা মৃত্যুর আগে মানুষ অনেক যন্ত্রণা পেলে যেমন শব্দ করে, কিন্তু বুঝতাম না শব্দটা কে করে। স্বপ্ন আপু মারা যাওয়ার পর থেকেই আপুর ঘরে দরজা তালা লাগানো, সেই ঘরে কেউ থাকে না। অনেক সময় মনে হতো আমার পাশে কেউ একজন আছে, অথচ আমি একা ঘুমাই। মাঝে মাঝে শেষ রাতের দিকে আপুর রুমের ভেতর থেকে দেয়ালের মধ্যে পাথর দিয়ে ঘুষলে যেমন শব্দ হয়, কেউ একজন তেমন শব্দ করছে এরকম শোনা যায়। এবং এই ব্যাপারটি আমাকে বেশ ভাবিয়ে তোলে। খবর পেয়ে আব্বু বাড়িতে আসে এবং বাড়ির সবার মন খারাপ বলে কাউকে কিছু বলতেও পারছিলাম না। কিছুদিন পর বিষয়টা স্বাভাবিক হলো, সবকিছু ঠিকঠাক চলছিল এবং আসল ঘটনা ঘটলো এর 21 দিন পর। ঘটনা থেকে আমাদের বাড়িতে আত্মীয়রা বেড়াতে আসে। একান্তই অনিচ্ছা সত্ত্বেও আমাকে স্বপ্ন আপুর ঘরে একা থাকতে দেওয়া হয়। বেশ ভয় করছিল বলে লাইট জ্বালিয়ে দরজা খোলা রেখেই ঘুমিয়ে পড়লাম। রাত তখন কয়টা বাজে বলতে পারবো না। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি সাথে সাথে লাফিয়ে উঠে বসি বিছানায়। আমার ঘরে লাইট অফ। বুঝতে পারছিলাম লোডশেডিং। ঘরের ভেতর অস্বস্তিকর এক পরিবেশ। ঘরের দরজাটা খোলা, সেখান দিয়ে বাইরের চাঁদের আলো এসে ঘরে পড়ছে। হঠাৎ আমার চোখ গেল মেঝের দিকে। মেঝেতে আমি যা দেখলাম তা
হয়তো কখনো প্রত্যাশা করিনি। আমি দেখলাম মেঝেতে সাদা কাপড় গায়ে কেউ একজন বসে আছে। প্রচন্ড ভয়, আমি ঘামতে লাগলাম। সাহস করে জিজ্ঞেস করলাম কে। ঠিক সেই মুহূর্তে সেই জিনিসটা আমার দিকে ফিরে তাকালো এবং যা দেখলাম তা আমি কখনোই প্রত্যাশা করিনি। আমি স্পষ্ট দেখলাম স্বপ্নাপু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রচন্ড জোরে চিৎকার করে দুহাত দিয়ে চোখ বন্ধ করে রাখলাম। আমার চিৎকার শুনে আমার বাবা মা দুজনেই ছুটে আসে এবং আত্মীয়রা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তখন ভয় কিছুই বলতে পারছিলাম না, শুধু মেঝের দিকে হাত বাড়িয়ে দেখাচ্ছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে এসে কেউ কিচ্ছু দেখেনি। এরপর আমরা সেই বাড়িটি বিক্রি করে চট্টগ্রাম চলে আসি। এখন আমি যখন ঘরে একা থাকি মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। ঘটনাটি অনেকের কাছে অবিশ্বাসযোগ্য মনে হতে পারে, তবে আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য। এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি এই ঘটনাটি পড়ে শোনালাম এবং আমাদের কাছে এর মধ্যে অলরেডি অনেক বেশি SMS চলে এসছে। আমাদেরকে বিল্লাল SMS করেছেন পলাশ, SMS করেছেন নিকিতা, নাইম, সজীব, তারপরে আমাকে SMS করেছেন জুয়েল, কেমিস্ট মুহসিন, আমাকে SMS করেছেন রাজু, এবং এছাড়াও উদয় SMS করেছেন আমাকে সোহান SMS করেছেন, রিমু SMS করেছেন, মিতু SMS করেছেন, হৃদয় SMS করেছেন, শিহাব, রেজা, সুস্মিতা বণিক, MD বিল্লাল, তারপরে নাইম সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজটা নিয়ে টাইপ করুন ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের হাতে খুব অল্প কিছু সময় আছে, সেই অল্প কিছু সময়ে আমরা ছোট্ট কিছু ঘটনা শুনবো। বাবু ভাই প্রথমে আছেন, তিনি একটা ঘটনা নিয়ে এসেছেন আমাদের জন্য, আমি শুনি। ওকে রাসেল ভাই, এই ঘটনাটা বলবো, এটা হচ্ছে অবন্তিকা আমার সাথে শেয়ার করেছে। ঘটনাটা হচ্ছে তখন বেশ আগের কথা আর কি। তো গ্রামের বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না আর কি, এরকম একটা সময় ওদের বাড়িতে আর কি। তো ওর খালার সাথে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, একটা সময় ওর খালা বাড়িতে বেড়াতে যায় এবং বাড়িতে তখন কেউ ছিল না। তো বাড়িতে যাওয়ার পরে খালা খালু সহ আর কি। তো একদিন ওর খালু বাইরে যায় বাসা থেকে, বেরোনোর সময় ওর খালাকে বলে যায় যে আমি একটু লেট করে আসবো, আজকে আসতে আমার দেরি হবে রাতে। তো সেই কথা অনুযায়ী খালা যেটা করে, মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাসায় বসে থাকে এবং উনি ওয়েট করতে থাকেন ওই ওনার হাজবেন্ডের ব্যাক করার জন্য আর কি। তো অনেকক্ষণ পর গভীর রাতে ওনার হাজবেন্ড আসেন, এসে গেট নক করেন। যখন গেট নক করেন, ওনার খালা দরজাটা খোলার পরে দেখেন যে ওনার হাজবেন্ড দাঁড়িয়ে আছে এবং হাজবেন্ড ঘরে ঢোকার সময় উনি একটা বোটকা গন্ধ পায়, বেশ মানে পচা মাংসের মতো গন্ধটা। তো উনি কিছুটা চিন্তা করেন, উনি বলে গন্ধ কিসের? তো ওনার হাজবেন্ড বলে যে আসলে গন্ধটা কোথাও গন্ধ নেই তো। তো ইন দ্যাট মিন টাইম উনি ঘরের মধ্যে আসেন, চলাফেরা করেন কিছুক্ষণ পর, পরে বলে যে আমি গোসল করবো, চলো আমার সাথে চলো। তো ওই গ্রামে একটা পুকুর ছিল, যে পুকুরটার নাম বেশ বদনাম ছিল আর কি। মানুষ বলতো যে এই পুকুরে মানুষ হারিয়ে যায় বা অনেক কিছু দেখা যায়, এরকম কিছু আর কি। তো দেখা যায় যে ওর খালু যেটা, সেটা উনি ওই পুকুরের দিকেই যেতে থাকেন গোসল করার জন্য। আর খালাকে বলে আসো আমার সাথে আসো। তো খালা বলে যে এই পুকুরটা তো আসলে ভালো না, তুমি এত রাতে ওখানে কেন গোসল করতে যাবো? বলে বেশি কথা বলো না, বকাঝকা করে বলে আমার সাথে আসো। তো উনি করে কি, ওনার হাজবেন্ডকে অনুসরণ করে ওই পুকুরের দিকে যায়। তো পুকুরের পাড়ে আসার পরে তখন আকাশে হালকা চাঁদ ছিল আর কি, পুরো পূর্ণিমা না, বাট আলো মোটামুটি দেখা যাচ্ছে। এই অবস্থা উনি দাঁড়িয়ে থাকেন পাড়ে এবং দেখে যে ওনার হাজবেন্ড আস্তে করে পুকুরে নামছে। তো পুকুরে যখন উনি নামছে, উনি দেখে একটা সময় একটু বিস্মিত হয়ে যায়। উনি দেখে যে পুকুরে নামছেন উনি অনেক, কিন্তু আসলে ওনার হাঁটুও ডুবছে না পুকুরে। এক পর্যায়ে উনি হাঁটতে হাঁটতে পুকুরে মাঝামাঝি চলে গেল, তখনও তার মানে হাঁটুও পুকুরে ডোবেনি, হাঁটুর নিচে পানি। এবং এই পর্যায়ে উনি খুবই ফ্রিকড আউট হয়, ভয় পায়। উনি তাকিয়ে থাকে, তো দেখে যে ওনার হাজবেন্ড ওনার দিকে তাকায়, ফিরে তাকায়, তাকে একটা হাসি দেয় এবং তার সারা শরীরে যেটা দেখে যে ওনার সারা শরীরে চোখ, অনেক চোখ। এবং এটা দেখে উনি আর সহ্য করতে পারে না, উনি বেহুশ হয়ে যায়। তো পরদিন সকালবেলা গ্রামের লোকজন বা পরিবারের মানুষজন ওনাকে পুকুর পাড়ে আবিষ্কার করে যে উনি বেহুশে পড়েছিল, ওনাকে উঠিয়ে নিয়ে আসা হয়। তারপর উনি ঘটনাটা সবার সাথে শেয়ার করে। তো ইন দ্যাট মিন টাইম আসলে খালুটা ওখানে ছিল না। আসলে খালুটা উনি আসলে বলছে যে উনি আটকা পড়ছিল শহরে কোথাও আর কি, উনি আসতে পারেনি আর কি রাতে। বাট এই সময় এই ঘটনাটা হয়। ওই রকমই আরেকজন মানুষের সেখানে উপস্থিতি ঘটেছিল। আচ্ছা,
আমরা তাহলে কি আবরার ভাই আপনার কোনো ঘটনা আছে যদি থাকে তাহলে আমরা আবরার ভাইয়ের কাছে যাই এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনি, এরপরে ফারনান আছে। ধন্যবাদ রাসেল ভাই। আমার ঘটনাটা খুবই ছোট, জি, এবং এই ঘটনাটা আমরা ছোটবেলা থেকেই আমাদের ফ্যামিলির কোনো একটা মেম্বারের ঘটনা, তো আমাদের নলেজে আছে। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় আপনার 20-22 বছর আগে আমার এক কাজিনের সাথে। তো আমার এই কাজিন, ওনারা থাকতেন হচ্ছে বেসিক্যালি ইয়েতে আপনার ইয়ের দিকে, আপনার ময়মনসিংহের দিকে আর কি, নেত্রকোনা শহরেই ওনাদের বাসা। তো আমার যে আত্মীয়, মানে আমার দূর সম্পর্কের চাচা আর কি, তার মেয়ে, ওনাকে নিয়ে ঘটনাটা। তো আমার চাচার এমনি ওখানে বড় একটা ব্যবসা আর কি। ওনারা যে এলাকাটায় থাকে ওই এলাকার নাম হচ্ছে নাগরা। এলাকাটা এরকম যে নাগরা যে এরিয়াটা, চারপাশ দিয়ে হচ্ছে একটা পুকুর, মানে ইটস আ লেক অ্যাকচুয়ালি। তো আমার ওই আপার অনেকদিন ধরে বিয়ের চেষ্টা তদবির চলছিল, কিন্তু হচ্ছিল না। তো অনেক তদবির করা হয়, হুজুর ডাকা হয়, তো তারা বলে যে ওনার উপর আসর আছে। তো যে কারণে বিয়ে হচ্ছিল না, ধারণা করা হচ্ছিল। তো একটা সার্টেন টাইমে মানে হুজুররা অনেক তদবির করেন, এক সময় ওনার বিয়ে হয়ে যায় বেশ অনেক বছর পর। তো বিয়ে হওয়ার পরে উনি যখন হাজবেন্ডের মানে ওনার শ্বশুর বাড়ি চলে যান, যাওয়ার পর প্রায় 5-6 বছর ছিলেন। তো মোটামুটি সুস্থই ছিলেন, কোনো সিমটম দেখা যায়নি বা এরকম কোনো সমস্যা হয়নি। তো ওনার 2টা বাচ্চা হয়, 2টা মেয়ে। আফটার দ্যাট সেকেন্ড বাচ্চাটা হওয়ার 1 বছরের মাথায় আমার ওই আপা দেখা গেল নানারকম পাগলামি করা শুরু করে। দেখা যাচ্ছে কখনো ভর দুপুরে গাছে উঠে বসে আছে, নামতে বললে নামছে না, কারোর সাথে কথা বলছে না। তো এক সময় তাকে মানে আবার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে তার ট্রিটমেন্ট করেন আপনাকে বেটার। হয়তো তখন চিন্তা করা হচ্ছিল যে মেন্টালি সে একটু সিক। সো বাপের বাড়িতে আসার পর প্রায় 5-6 মাস তার ট্রিটমেন্ট চলে, ডক্টরও দেখানো হয়, বাট ডক্টররা কোনো কিছু খুঁজে পাচ্ছিল না, সাইকোলজিক্যাল কোনো প্রবলেম ছিল না। আবার হুজুরের শরণাপন্ন হলেন ওনারা। তখন দেখা গেল যে হুজুর বললেন যে আসরটা আগে ছিল, একটা জিনের আসর ছিল তার উপরে, সেই আসরটা আবার তার হয়েছে। তো বাপের বাড়িতে আসার পর সে ওই একই কাজ, গাছে উঠে বসে থাকে। ওই দেখা যাচ্ছে যে আপনার রাত বিরাতে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতে 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 একদিন সকালবেলা তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খুঁজছে, চারদিকে বাসায় তন্ন করে খোঁজা হলো, বাড়ির আশেপাশে অন্যান্য বাসাতে খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। সো অনেক প্রায় 2-3 ঘন্টা মানে তাকে খোঁজার পর একটা সার্টেন টাইমে গিয়ে দেখা গেল যে পুকুরের ভিতর একটা বাঁশের সাথে একটা স্যান্ডেল ঝুলে আছে, মানে বাঁশ, ওটা মাথায় একটা স্যান্ডেল। তো কাছে যাওয়ার পর, মানে মাঝখানে, পুকুরের ঠিক মাঝখানে, তো কাছে যখন নৌকা নিয়ে গেল দেখা গেল যে এটা একটা পা, একটা মানুষের পা, এবং ওটার সাথে স্যান্ডেল ঝুলে আছে। তো পরে যখন তাকে আবার উঠানো হলো ওখান থেকে, ওই পাটা দেখে এটা মানুষের বডি, উঠানোর পর দেখা গেল যে আমার ওই আপা, উনি মরে আছেন, তার মুখটা কাদার ভিতর আপনার অলরেডি ডোবানো, এন্ড শি ইজ ডেড। এই ছিল হচ্ছে ঘটনাটা আছে ভাই। আচ্ছা, এবং মানে তাকে আর মানে পরে মানে বাঁচানো সম্ভব হয়নি কোনোভাবেই? অ্যাকচুয়ালি তাকে ডেড হিসেবে পাওয়া গিয়েছিল। ওকে ওকে, ব্যাপারটা অনেক দুঃখজনক এবং অনেক বড় একটা মূল্য দিতে হয়েছে। যাই হোক, আমি এরপর চলে যাবো ফারনানের কাছে, তবে তার আগে বেশ কিছু SMS করেছে, আমি সেই SMS গুলো একটু পড়ে ফেলতে চাই। রায়াত লালবাগ থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন শাহিনুর, এবং আমাদেরকে মৈত্রী SMS করেছেন সিলেট থেকে, আমাদেরকে মোহাম্মদ বিল্লাল SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আশরাফুল, আমাদেরকে ইফতিরাজ নরসিংদী থেকে SMS করেছেন, এবং
এবং তারা সবাই মিলে বলছে যে তারা বলছেন যে তিনি যে এসএমএসটি বলছেন ট্রাস্ট মি অর নট, আমরা এই মুহূর্তে 5 জন ফ্রেন্ড শ্মশানে বসে ভূত এফএম শুনছি। সুপ্ত, আচ্ছা এটা যদি করে থাকেন তাহলে তো বেশ ভয়ঙ্কর একটা কাজ করছেন আপনারা, অনেক সাহসী বলতে হয়। আকাশ রয় মোহাম্মদপুর থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমাদের এসএমএস করেছেন সুপ্ত ময়মনসিংহ থেকে, এবং তিনি বলছেন তার সবচেয়ে মানে পছন্দের কাজ হচ্ছে ভূত এফএম শোনা। সাজ্জাদ পাভেল বরিশাল থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি সবাইকে ভ্যালেন্টাইন্স ডে আগাম শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, এবং মানে এটা কি শুধুমাত্র মানুষকেই জানাচ্ছেন না অন্য সবাইকে জানাচ্ছেন? মেহেদি আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মেজর সিফাত ময়মনসিংহ থেকে। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন ফ্লোরা দিনাজপুর থেকে, আমাদেরকে এসএমএস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি ওবায়দুল্লাহ উদয় ইভা রানু সিটি ইউনিভার্সিটি থেকে আমাদের এসএমএস করেছেন আমাদের ফাহাদ এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি টিটো, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মাহাদি সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান, শান্তা এসএমএস করেছেন আমাদেরকে এবং তিনি বলছেন তার অনেক লোমহর্ষক কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমরা জানতে চাই, অবশ্যই ডেফিনেটলি জানতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস তো জানিনি, ভূতফম@radio.fm, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি চাইলেই পাঠিয়ে দিতে পারেন আপনার যে কোনো ঘটনা। আমরা চলে আসছি ফারনানের কাছে এবং ফারনানের কাছ থেকে আমরা শুনবো আরেকটা ঘটনা। হ্যালো এভরিওয়ান, আমি ফারনান। তো আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটি আমি আমার আঙ্কেলের কাছ থেকে শুনেছি, এবং ঘটনাটা যখন আমি শুনি তখন আমার কাছে বেশ ডিফারেন্ট এবং বেশ অদ্ভুত মনে হয় ঘটনাটা। তো এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কোন একটা গ্রামের ঘটনা। তো ওই গ্রামেরই দুজন ছেলে, মানে ওখানকার ওরা একদম ওখানেই থাকে ওরা। তো একদিন ওরা ঘুরতে ঘুরতে একটা জংলা এলাকার দিকে চলে যায়, এবং ওরা বেশ কিছু দূর ভেতরে যাওয়ার পর যেটা দেখে যে খুব অদ্ভুত আকৃতির একটা মানুষ, বলা যায় পুরোহিত বা তান্ত্রিক ধরনের তার বেশভূষা ছিল, এবং সে ঘুরে বসেছিল এবং সে কিছু একটা খাচ্ছিল, কিন্তু সে কি খাচ্ছিল সেটা আসলে দেখা যায়নি। তো ওরা যখন ওই মানুষের পিছনে যায় তখন ওই লোকটা ঠিক পিছনের দিকে মুখ ঘুরে এবং তারা দেখে যে লোকটার মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। তো এটা দেখার পরে তো সেই তান্ত্রিকটা, মানে ওই ছেলে দুটাকে দেখার পরে তান্ত্রিকটা সজোরে জঙ্গলের ভিতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো তখন ও দুজন খুব মানে চিন্তা করে যে সেই তান্ত্রিকটার পিছু নিবে তারা। তো তারা ঠিক ওই লোকটার পিছু নেয় এবং তারা জঙ্গলের আরো গভীরে ঢুকে যায়। তো ওরা একটা সময় অনেক গভীরে ঢুকে গেল এবং তারা দেখলো যে তান্ত্রিকটাকে আর দেখা যাচ্ছে না। ওরা এমন একটা জায়গায় এসে দেখলো যে ঠিক সেটার এক পাশে মানে 3 থেকে 4টা ছোট ছোট কুঁড়ে ঘর, এবং তার একটা পাশে ঠিক সেই রকম আকৃতির প্রকৃতির কতগুলো মানুষ একসাথে বসে কি যেন করছে এবং অনেক ধরনের মন্ত্রযন্ত্র পড়ছে। তো ওরা দেখলো যে সেই কুঁড়ে ঘরটা ঠিক আরেকটা পাশে সব থেকে বেশি অদ্ভুত একটা জিনিস ছিল। সেটা ছিল একটা চাটাইয়ের উপর রাখা 3 থেকে 4টা ছোট বাচ্চার লাশ, এবং সেই চাটাইটা একদমই রক্তে পরিপূর্ণ ছিল, রক্তে ভেজা ছিল। তো ওই ছেলে দুটো বেশ অবাক হয় এবং তারা খুব ভয় পেতে থাকে তারা কোথায় এসে পড়লো আসলে। এবং ওই তান্ত্রিক গুলার আশেপাশে যেটা দেখলো যে তারা দেখলো যে মানুষের মাথার খুলি এবং হাড়গোড়, মানে তাদের বোঝার বাকি রইল না যে তারা মানে ব্ল্যাক ম্যাজিক করছে এরকম কোন একটা কিছু। তো তারপর যেটা হলো যে ওই ছেলে দুটা মানে পালানোর চেষ্টা করলো এবং তারা চিন্তা করলো যে না, এই জায়গাটা একদমই অনেক খারাপ, হয়তো এখানে ব্ল্যাক ম্যাজিকের কোনো একটা খারাপ কিছু হচ্ছে। তো ওরা যেটা করলো যে ওরা তাদের গ্রামের দিকে ব্যাক করার চেষ্টা করলো, এবং হঠাৎ করে যেটা হলো যে সেই তান্ত্রিক গুলাও ঠিক ওদের পিছু নিল। কিন্তু তারা ছেলে দুটা কোনো মতে বেঁচে তাদের গ্রামে ফিরলো, এবং তারা যেটা গ্রামবাসীর সাথে এই ঘটনাটা সবার সাথে শেয়ার করলো। কিন্তু তখন তারা শোনার পরে যেটা বললো যে তারা আগে থেকে জানতো যে এরকম ছোটখাটো কিছু ব্ল্যাক ম্যাজিকের বেশ কিছু ঘটনা তাদের এই গ্রামে ঘটে থাকে। তারপরে যেটা হলো সব থেকে অদ্ভুত বিষয় ছিল সেই কিছু ছোট বাচ্চাগুলোর লাশ। তারপর এটা নিয়ে বেশ কিছু পুলিশ কেস হয়, এবং পুলিশও ওই ছেলেটার সাথে নিয়ে ওই জঙ্গলের ভিতরে যায়। এবং তারা সব থেকে অদ্ভুত বিষয় ছিল যে ভেতরে যখন যায় তারা পুলিশ নিয়ে, তখন তারা দেখলো যে ওখানে কিছুই নেই। এবং আরো বেশি অদ্ভুত বিষয় ছিল যে তারা ওই জায়গাটা একদমই খুঁজে পেল না যেখানে তারা কুড়েঘর দেখেছিল এবং কিছু তান্ত্রিক দেখেছিল, ছোট কিছু বাচ্চার লাশ দেখেছিল, সেই জায়গাটা কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না। তো এইভাবেই আসলে ঘটনাটা শেষ হলে পারতো, কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। বেশ কিছুদিন চলে গেল, ঠিক তারপরেই ঘটলো মেইন ঘটনা।
এবং সেটা হলো যে হঠাৎ করেই যে দুজন ছেলে সেই তান্ত্রিকগুলোকে দেখেছিল, তার হঠাৎ করে তারা একই সাথে যখন তারা রাতে ঘুমাতো একটা অদ্ভুত স্বপ্ন তারা দেখতো যে তাদের ঘুমের মধ্যে তারা যে রুমে থাকে রাতে সেই রুমে তারা ঘুমিয়ে আছে এবং তারা দেখতো যে তাদের রুমের গেট খুলে অনেকগুলো ছোট ছোট বাচ্চা তাদের দিকে আসছে এবং প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা মনে হচ্ছিল ওগুলোকে দেখে, কিন্তু এক্স্যাক্টলি ওগুলো বাচ্চা ছিল কিনা আসলে জানা যায়নি। তো সেগুলো প্রত্যেকটার মাথা ছিল না এবং মাথা কাটা ছিল সবগুলোর, এবং তারা দেখতো যে সেই ছোট ছোট যে বাচ্চার মতো দেখতে সেগুলো এসে তাদেরকে আক্রমণ করছে। তার থেকে আরো বেশি ভয়ানক বিষয় ছিল তাদের যখন সকালে ঘুম ভাঙতো তারা দেখতো যে তাদের জামা কাপড় সম্পূর্ণ রক্তে ভেজা এবং তাদের শরীরে শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড়। তো এরকম ঘটনা তাদের ফ্যামিলির সাথে তারা শেয়ার করলো, ফ্যামিলির মানুষজন দেখলো যে খুব অদ্ভুত বিষয়টা। তো তারা তাদের যে স্থানীয় যে পণ্ডিত মশাই তাদের সাথে কন্ট্যাক্ট করলো এবং পণ্ডিত সাহেব যেটা বললেন যে এটা আসলে কোন একটা কালো জাদু করা হয়েছে। এবং তারপরে সব থেকে অদ্ভুত বিষয় ঘটলো যে দুটো ছেলেই এবং অদ্ভুত ভাবে তারা দুজনেই মিসিং হয়ে গেল, তাদের আর কোনো খোঁজই পাওয়া গেল না। তাদের কি হলো, তাদেরকে কেউ মেরে ফেললো না তাদের লাশও কোথাও খুঁজে পাওয়া গেল না, তারা আর কিছুই পাওয়া গেল না। এরপর এটা নিয়ে বেশ কিছু পুলিশ কেস হয়, কিন্তু এখনো তারা মিসিং অবস্থাতেই আছে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ। ওকে, আমাদের হাতে একদম আজকের সময় নেই, কিন্তু বাবু ভাই কিছু শেয়ার করতে যাচ্ছিলেন, ছোট একটা SMS, আমি সেটা একটু শুনতে চাচ্ছি। রাসেল ভাই, জিনিসটা হচ্ছে ওয়াইল আমরা যখন শেয়ার করছিলাম এর মধ্যে চিটং থেকে একটা ফেসবুক মেসেজ এসছে। জাহান শাকি নামে আমার একজন ফেসবুক পেল, সে পাঠালো যে আপনার সে নাকি ওই চুল দেখেছে ফয়েজ লোকে। আচ্ছা, সে যেটা দেখেছে এটা আপনার খুব দ্রুত চলে গেছে তার চোখের সামনে দিয়ে, জাস্ট লাইক what you call drafting in the water, পানি দিয়ে ভেসে চলে গেছে তার সামনে দিয়ে। সেটাই সে জানালো মাত্র, আমাদের এই এক্সপেরিয়েন্স শুনে সেটা আবার শেয়ার করলো আমাদের সাথে। ওকে, তার মানে অনেকেই হয়তো এরকম দেখেছেন। আমি চাই যে এরকম ঘটনা যারা যেখানেই শেয়ার করুন, এক্সপেরিয়েন্স করুন না কেন, আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। এইখানে আগামী সপ্তাহের মধ্যে আপনি আপনার সেরা ঘটনাগুলো, আপনার জানার সেরা ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠিয়ে দিন। আমরা অপেক্ষায় থাকলাম আপনাদের সেরা ঘটনার জন্য। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো অতিথি নিয়ে, নতুন অতিথিদের নিয়ে, নতুন ঘটনা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আর সেই সাথে জানিয়ে দিবেন যে এইবার যে এপিসোডটা আমরা করলাম সেই এপিসোডটা আপনাদের কাছে কেমন লেগেছে। চলছে অমর একুশের বইমেলা, আপনারা জানেন বইমেলা চলছে, এবং বইমেলাতে অবশ্যই অবশ্যই আপনারা গেলে আমাদের যেখানে কি বলবো যে আমাদের যে বইটি সেই বইটি নিতে ভুলবেন না। আমরা আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানে আমার এবং মাসুমের পক্ষ থেকে টাটা।